হ্যাঁ, আমি হ্যাকার। উদ্দেশ্য নাই আমার কোনো। আমার ভাল লাগে আমি করতেছি। বা আমার গার্লফ্রেন্ডের ফেসবুক আইডিটা হ্যাক করে দেন ভাই। সো নাথিং ইজ সিকিউর ইন দিস ওয়ার্ল্ড ভাই। এই যে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হইছে, এইটা আমার জীবনের লাইফের টার্নিং পয়েন্ট বলা যায়। এই অ্যাকাউন্ট সাসপেন্ড হতেই। শাওন, তুমি 3 বছরে 3 কোটির বেশি আর্ন করছো মানুষের ওয়েবসাইট হ্যাক করে। আবার এখানেও আমরা এগুলো নিয়ে কথা বলতেছি। ইজ ইট ইভেন লিগাল? ভাইয়া, ওয়েবসাইট হ্যাক এটা আসলে আপনার ভুল ধারণা। আসলে ওয়েবসাইট হ্যাক করি না, আমি ওয়েবসাইট প্রোটেক্ট করি। আপনাকে বুঝতে হবে। তুমি হ্যাকার না? হ্যাঁ, আমি হ্যাকার। হ্যাকার, বাট আমি ইথিক্যাল হ্যাকার। ইথিক্যাল হ্যাকার, নট হ্যাকার। ব্ল্যাক হ্যাট না, ইথিক্যাল হ্যাকার। মানে তুমি মানে হচ্ছে ডক্টর, মানে ও প্রিভেন্ট করে। হ্যাকারের 3টা টাইপ আছে। একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট, একটা হচ্ছে গ্রে হ্যাট। আরও কিছু টাইপ আছে, বাট লিগ্যাল হচ্ছে 3টা বলা যায়। তো তার মধ্যে আমি হোয়াইট হ্যাট হ্যাকার বা এথিক্যাল হ্যাকার। এই ইথিক্যাল হ্যাকিং করে তুমি 3 বছরে 3 কোটি টাকা আর্ন করছো। আর তোমার বয়স 24। সব নীল নাফিস। আচ্ছা, ওয়েট হোল্ড অন আ সেকেন্ড, আরেকটা জিনিস। সো আচ্ছা, ধরো তোমার লাস্ট 12 মাসে ওকে সবচেয়ে লোয়েস্ট রেভিনিউ মান্থ কত ছিল? লাস্ট 12 মাসে 10 লাখ। 10 লাখ, ওকে। আর সবচেয়ে হাইয়েস্ট রেভিনিউ কত ছিল? 25 লাখ। 25 লাখ, ওকে। তোমার কি টিম আছে? না, আমি ইন্ডিভিজুয়ালি কাজ করি, আমি একা। মানে তুমি একাই কাজ করতেছো? হ্যাঁ, আমি একা কাজ করি। তার মানে তোমার প্রফিট মার্জিন হইতে 100%? হ্যাঁ, প্রফিট পুরোটাই আমার। যদি আমি মার্কেট প্লেসে কাজ করি সেক্ষেত্রে ওদের 20% দিতে হয়, এটা মার্কেটের ভ্যাট, মানে যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তুমি এখন তুমি আমাকে একটু বুঝে বলবা। আপাতত তুমি খুব ডেপথে চলে যাও না প্লিজ, কিন্তু তুমি আমাকে আপাতত এটা বলো যে কতটুকু আর্নিং তোমার মার্কেট প্লেস থেকে আসে আর কতটুকু অন্য জায়গা থেকে আসে? আচ্ছা, মার্কেট প্লেসের বাইরে লাস্ট ইয়ারে আমি বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করতেছি। ওইখান থেকে আমার খুব ভালো একটা আর্নিং আসছে, অ্যারাউন্ড $2 লাখ। আর বাকি যেগুলো আসে মাঝখানে বা বাইরে, সেগুলো হচ্ছে আমার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে আসে। ওকে, তার মানে বেশিটাই হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের বাহিরে। তুমি কোন মার্কেট প্লেসে কাজ করতেছো? ফাইবার? না, আমি আপওয়ার্কে কাজ করি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আমরা দেখি যে ম্যাক্সিমাম হইতেছে ফাইবারেই তো কাজ করে, এবং আপওয়ার্কটা আমি যতদূর জানি যে বেশি স্যাচুরেটেড বলে, বা অনেকে বলে যে এখানে ভালো করা ডিফিকাল্ট। তুমি কি ফাইবারে তুমি কি একদমই কাজ করো না? না, আমি ফাইবারে ওয়ান লেভেল সেলার। সো আপওয়ার্কে তুমি কেমনে তাহলে এত ডমিনেট করতেছো? মূলত আমি স্টার্ট করি আপওয়ার্ক থেকে। ফার্স্ট যখন আমি স্টার্ট করি তখন আমার স্টার্টিং ছিল আপওয়ার্কে। ওকে। সো আমার আপওয়ার্কের বিষয়ে অনেক ভালো ধারণা। আমি আপওয়ার্কের ওদের যে অ্যালগোরিদম আমি ব্রেক করে ফেলছি। মানে আমি জানি ওদের অ্যালগোরিদম কিভাবে কাজ করে, কিভাবে প্রোফাইল আপ হয়, কিভাবে ডাউন হয়, এগুলো আমি জানি। আমি কারণ 3 বছর ধরে আপওয়ার্ক রিসার্চ করতেছি। আমি আপওয়ার্কের প্রত্যেকটা প্রোফাইল ঘাটি। আমার যে ফিল্ড আছে, যেমন সাইবার সিকিউরিটি ফিল্ড বা এথিক্যাল হ্যাকার যে ফিল্ড, এই ফিল্ডে যারা আছেন বা যারা কাজ করেন আমার আগে থেকে বা আমার সাথে যারা শুরু করছেন, আলটিমেটলি সবার প্রোফাইল ঘাটি। আচ্ছা। সো আমি একটা ধারণা হয়ে গেছে আপওয়ার্কের যে অ্যালগোরিদম, ওরা মাঝখানে আমরা 2020 শুরু করছি, তো মাঝখানে ওরা 22-তে এসে ওরা অ্যালগোরিদম চেঞ্জ করছে ওদের আপওয়ার্কের যে প্রোফাইল র্যাঙ্কিং এর অ্যালগোরিদম, বা আপওয়ার্ক এখন আগের থেকে অনেক ডিফিকাল্ট করে দিয়েছে। এখন আপনি নতুন একজন চাইলে আপওয়ার্কে যেতে পারবে না, গিয়ে যে ও খুব ভালো করবে, ব্যাপারটা এরকম না। ওকে, আচ্ছা, ইন্টারেস্টিং। তাহলে এখন তুমি শুরু করছিলে, তুমি বললা, হ্যাঁ, তো তোমার শুরুটা একদম এক্স্যাক্টলি কিভাবে হয়েছিল এটা যদি একটু শেয়ার করো। আচ্ছা, আমার শুরুর গল্পটা হচ্ছে আমি এসএসসি পাশের পরে আমি ডিপ্লোমাতে যাই। তুমি কোথায়, সরি আমি একটু ইন্টারাপ্ট করতেছি, তুমি কোথায় বড় হয়েছিলা? মানে জাস্ট একটু জেলা বা একটু কনটেক্সট দিয়ে তারপর একটু বলো। আচ্ছা, আমার বাসা হচ্ছে ফরিদপুরে। ফরিদপুরে আমার বাসা, এবং আমি ফরিদপুর থেকেই হচ্ছে ঈশান ইনস্টিটিউশন একটা স্কুল থেকে আমি হচ্ছে এসএসসি পাস করি। এবং এসএসসির পরে আমার যেহেতু রেজাল্ট খুব একটা ভালো ছিল না, সো আমার আসলে কোনো কলেজে সেভাবে চান্স পাওয়ার মতো পসিবিলিটি ছিল না। সো আমি একটা বেসরকারি পলিটেকনিক্যালে ভর্তি হই 6,000 টাকা দিয়ে। দেওয়ার পর আমি বাসায় চলে আসি, তার 2 দিন পর দেখি আমার গভর্নমেন্ট একটা পলিটেকনিক্যালে হয়ে গেছে। সেটা হচ্ছে রাজবাড়ি একটা পলিটেকনিক্যালে, যেটা স্কুল অ্যান্ড কলেজ ছিল, ওইখানে হয়ে গেছে। ওইখানে আমার পাওয়ার যে টেকনোলজি আছে, পাওয়ারের চান্স হয়। বাট আমার ভাগ্য ভালো ছিল, ওটা মাইগ্রেশনটা অন ছিল। মাইগ্রেশন অন থাকার কারণে আমার কম্পিউটার শিফট হয়ে যায় আমার সাবজেক্টটা। কম্পিউটারে যাওয়ার পর আমি ভাবি যে ঠিক আছে, ফাইন, কম্পিউটার তখন আসলে ভিতরে ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বা কম্পিউটারে পড়লে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া যায়, ব্যাপারটা তখন ওইরকম প্রচালিত ছিল। তো বাসায় বললাম ঠিক আছে, ফাইন। তো আমি ডিপ্লোমা যখন ভর্তি হওয়ার পর পড়াশোনা টুকটাক করি। আমি খুব পড়াশোনা একটু ফাঁকিবাজ, সত্যি কথা বলতে। এখন আমি টুকটাক পড়াশোনা করি। এখন করার মাঝখানে কলেজ থেকে বললো যে একটা কম্পিউটার দরকার।
সো কম্পিউটার দরকার। আমার আব্বু হচ্ছে, বলে রাখি, আমার আব্বু হচ্ছে বাইরে থাকে, সৌদি আরবে থাকতেন, এখনও আছেন, উনি চলে আসবে। তো উনি হচ্ছে অসুস্থ ছিলেন, ওনার একটু কিডনিতে পাথরের প্রবলেম ছিল। সো আলটিমেটলি উনি স্ট্রাগল করতেছিল এখানে, আবার স্যালারিটা ঠিকঠাক দিত না ওইখান থেকে কোম্পানিতে। তো ওই প্রবলেমটা হয়েছে। তো তারপর হচ্ছে আমার আব্বুকে আমি বলি যে আমার একটা কম্পিউটার দরকার, যেহেতু আমি কম্পিউটার আমার লাগবে, মাস্ট বি লাগবে। তো আমি যখন সেকেন্ড সেমিস্টারে উঠি তখন আমাকে একটা কম্পিউটার কিনা দেয়, এইচপির একটা কম্পিউটার কিনা দেয়। আব্বু পাঠাই, ওইটা নেওয়ার পর আমি টুকটাক এমনি মুভি, প্রথমে কম্পিউটার কেনার পর সবাই গেম খেলা আর মুভি দেখে মোটামুটি 2-1 বছর কাভার করে দেয়। আমিও তাদের ক্যাটাগরি ছিলাম। ওই ধরেন একটু গেম খেলতাম না, আমার গেমের নেশা কখনোই ছিল না, কিন্তু আমি ভিডিও দেখতাম, এমনি চাপতাম। পরে আমাদের যে স্যার ছিলেন, তহিদ স্যার, উনি হচ্ছে কি করতো, মানে বলতো যে এটা শেখো, এটা শেখো, HTML শেখো। সো ওইখান থেকে আমি HTML বা এইগুলোর প্রতি একটু একটু দেখতেছিলাম, ওয়েবসাইট কীভাবে বানায়, মানে একাডেমিক পড়াশোনা যেটা, ওইটাই আর কি করতেছিলাম। তো করার মাঝখানে একটা ইনসিডেন্ট ঘটে। সেটা হচ্ছে হঠাৎ করে আমার যে ক্লাসমেট আছে একজন, আমার ক্লাসমেট নাম ছিল প্রান্ত, আমার এখনো মনে আছে। ওই কি করছে, আমার একটা ফেসবুক আইডি ছিল আগে, ওই অ্যাকাউন্টে রিপোর্ট করে। তখন ফেসবুকে রিপোর্ট করলে আইডি নষ্ট করে দিত, মানে 4-5টা রিপোর্ট একটা আইডি দিয়ে করলে একটা আইডি নষ্ট করে দিত। এখন তো ফেসবুক আরও অনেক ভালো সিকিউর হয়েছে আর কি। তো ওই কি করে রিপোর্ট মারার পর আমার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়। তো ওইটা আবার কি করে, নষ্ট করার পর পাবলিকে স্ট্যাটাস দেয় যে নষ্ট করে দিছি। তো আমার দেখে তো মেজাজটা গরম হয়ে যায় যে আমার আইডি নষ্ট করে দিছে। আমার ওর সাথে মোটামুটি মানে ওর সাথে কথা কাটাকাটি হয় যে তুই আমার আইডি কেন নষ্ট করলি। পরে আমার মাথায় আসলো যে ওর আইডি আমি হ্যাক করবো, সো লেটস ডু ইট। তো কীভাবে হ্যাক করা যায়, এখন আমার কথা হচ্ছে হ্যাক কীভাবে করবো। আমি হ্যাক করার জন্য আমি ইন্টারনেটে ঘাটাঘাটি করতে থাকি। তো তখন অনেক ফিশিং লিঙ্ক অ্যাভেলেবেল ছিল, অনেক ফিশিং লিঙ্ক, যেমন ওয়েবসাইট থেকে ফিশিং লিঙ্ক প্রোভাইড করতো। তখন ফেসবুক আর ধরতো না, এখন আপনি একটা ফিশিং লিঙ্ক দিবেন ফেসবুক কট করে ধরে ফেলবে, কিন্তু তখন এই জিনিসটা ধরতো না। তো আমরা কি করি, ফিশিং লিঙ্ক দিয়া ওকে পাঠাই, ওর আইডিটাই নিয়ে হ্যাক করি, হ্যাক করে ওর আইডিতে দু একটা পোস্ট করি। এটা ইললিগেল, অবশ্যই ইললিগেল, আমি বলতেছি না এটা লিগেল, বাট ওই সময় আসলে লিগেল ইললিগেল বোঝার ক্ষমতা আমার ছিল না, বা এক্সাইটেড ছিলাম, ও আমারটা করছে, রাগের মধ্যে আমারও করতে হবে। সো ওই জায়গা থেকে আমি কি করি, ওর আইডিটা এনিহাও পোস্ট করি। পরে যদিও আইডিটা দিয়ে দিছিলাম, তো দেওয়ার পর ওর সাথে আমার কথা কাটাকাটি হয়। তো একসময় আমার হাতাহাতি হয়ে যায় ওর সাথে, ওরা আমি মারি ধীরা, সত্যি কথা, ওরা ধরে মারি দিই। তো তারপরে আমাদের যে কলেজের প্রিন্সিপাল ছিল, আমি আবার একটু ভালোই ছিল, স্যারদের সাথে পরিচয় ছিল, চিন্তা আমাকে। সো প্রিন্সিপাল ওকে বলে যে তুমি কিন্তু নেক্সট টাইম এরকম বলে তোমার কলেজ থেকে বের করে দেবো। আমাকেও একই কথা বলে, ইটস ফাইন। তো তখন আমার চিন্তা আসে যে ফেসবুক হ্যাক তো আসলে হ্যাক হইতে পারে না, তাহলে আমাকে আরও কিছু শিখতে হবে, হ্যাকিং শিখবো আমি। হ্যাক কীভাবে করা যায়, ইন্টারনেটে ঘাটাঘাটি করি কীভাবে হ্যাকিং শেখা যায়। সো আমি কিছু কোর্স দেখি, অনেকেই প্রোভাইড করে, অনেক আইটি প্রোভাইড করে। সো ওইখানে দেখা যায় যে এক্সপেন্সিভ খুব, 14,000-15,000 টাকা কোর্স। সো আলটিমেটলি খুঁজে একটা পাই, ওইখানে কোর্সটা করার পর আমার যে কোর্স করি, যেখানে ট্রেনার যিনি ছিলেন উনি অনেক ফ্রেন্ডলি ছিলেন, মানে উনি সিলেটি ছিলেন, সিলেটের ভাষা বোঝা একটু টাফ, উনি একটু ফাস্টলি কথা বলতো। তারপর হচ্ছে ভাষাগুলো একটু অন্যরকম, মানে আমার বুঝতে অনেক কষ্ট হইতো, বা আমাদের ব্যাচে সবার বুঝতে কষ্ট হইতো। সো ব্যাপারটা হইতেছে এইখানে ওই স্যারের সাথে আমার অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। ওনার নাম মোহাম্মদ রোহেল, উনি অ্যাজ এ আমার বড় ভাই এখন বলা যায়, মানে একদম ক্লোজ, এখন আমরা খুবই ফ্রেন্ডের মতো আর কি, ঠিক আছে, তার সাথে এত ভালো সম্পর্ক হয়েছে। সো উনি আমাকে অনেক হেল্প করে। তো ওইখান থেকেই আসলে কাজ শেখা, দেখা যায় 2020-এ, মানে 2020-এ আমি কাজ শুরু করি, আমি 2017 লাস্টের দিকে আমি কাজ শেখা শুরু করি। তো এই যে মাঝখানে যে পিরিয়ডটা ছিল, ওই টাইমটা আমি আসলে কাজ শিখি। দেখা যায় যে এই যে মাঝখানে টাইমটা এখানে আমি সিকিউরিটি নিয়ে করি, বা আমি ওয়েব ডিজাইন শিখি, মাঝখানে আবার চলে যাই, গ্রাফিক ডিজাইন শিখতে চলে যাই, মানে ছন্ন ছাড়া। কিন্তু আমার কিন্তু ইন্টারেস্ট যে ব্যাপারটা, আমার হ্যাকিং ইন্টারেস্ট বা এথিক্যাল হ্যাকিংয়ের ইন্টারেস্টটা, তখন আমি বুঝতে পারি যে হ্যাকিংয়ে ফিউচার আছে বা এথিক্যাল হ্যাকিংয়ে ফিউচার আছে। আমি কিন্তু ভাবতাম যে ফেসবুক হ্যাক ইজ হ্যাক। এখন সবাই মনে করে যে হ্যাকার, ও ফেসবুক হ্যাক করতে হবে, ভাই আমার গার্লফ্রেন্ডের ফেসবুক হ্যাক হয়ে গেছে, হ্যাক করতে হবে। তো এই যে ইন্টেনশনটা সবার মাঝখানে, এই জিনিসটা আমার মাঝখান থেকে তখন চলে যায় যে না, হ্যাকিং আলাদা বিষয়। সো এইখানে ক্যারিয়ারের কথা চিন্তা করে আমি এটা শিখতে থাকি এবং পাশাপাশি এমনি ট্রাই করতে থাকি। তো কোভিড যখন আসে ভাই, বিশ্বাস করবেন, কোভিড হচ্ছে আমার সব কিছু চেঞ্জ করে দেয়। এই কোভিড আমার সব চেঞ্জ করে দেয়। কোভিড হয়তো বা কারোর জন্য ব্লেসিং, বা কারোর জন্য হয়তো বা মানে খুবই খারাপ, জব হারাইছে, অনেক জব হারাইছে, ডিপ্রেসড, বাসায় থেকে বের হইতে পারে নাই, কাজ পায় নাই। বাট আমার জন্য ব্লেসিং ছিল কোভিডের মধ্যে। কোভিডের ব্যাপারটা এরকম হয়, যখন কোভিড আসে আমার ডিপ্লোমা তখন শেষের দিকে চলে আসে।
2020-এ আমি 16তে ভর্তি হই, 2020-এর দিকে আমার ডিপ্লোমার শেষের দিকে, লাস্ট সেমিস্টার। সো আমি তখন চেষ্টা করি জবের জন্য, আমি কিভাবে জব করব। কারণ আমার আব্বু আমাকে একটা কথা সবসময় বলতেন যে তোমাকে আমি এই পর্যন্ত পড়াইছি, যেহেতু আমার আব্বু এক ভাই এবং একাই আর্নিং মেম্বার আমাদের ফ্যামিলির, সো উনি অসুস্থও ছিল, আমি তোমাকে পড়াইছি ডিপ্লোমা পর্যন্ত, বাট তুমি যখন বিএসসি করবা তখন তুমি ঢাকায় গিয়ে চিন্তা করবে একটা পার্ট টাইম জব করার, যাতে তোমার হাত খরচটা চলে, আর আমার দরকার হলে আমি জমি বিক্রি করে হলে তোমার বিএসসির খরচ চালাবো। ব্যাপারটা এরকম ছিল। আমার এই জিনিসটা আমার হিট করে। সো আই থিঙ্ক তখন আমি জবের জন্য খুব মরিয়া হয়ে উঠি। এখানে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, যেমন আমি যখন জব খুঁজতে যাই, জব খোঁজার জন্য সিবি এখানে ওইখানে দিই, এর কাছে ওর কাছে দিই, কোভিডের টাইম ভাই, ওই সময় আসলে কেউ জব দেওয়ার মতো পসিবিলিটি, মানুষ জব পাচ্ছে না, ওইখানে আমি জব খুঁজতেছি। তারপর আমি অনেক জায়গায় ট্রাই করছি, তো একটা ভাই আমাকে রেফার করে একটা জবে, সুজুকির কোম্পানিতে, মানে কম্পিউটার নিয়ে বসে থাকার জন্য আর কি। সো আমি বলি যে ঠিক আছে, আমি কোভিডের মধ্যে যাব, কারণ আমার চিন্তা হচ্ছে আমার জব করতে হবে এনি হাউ এনি কস্ট, তারপর যা দেখা যাবে। তো আমি বললাম যে, আমাকে বললো যে তুমি আমাকে যে প্রেফার করছে সে আমাকে নাম্বার দিল, ওই কোম্পানির বা একটা শোরুমের সিইওর নাম্বার দিল, বললো যে ভাই বলে সম্বোধন করো আর আমার কথা বলে। আমি ফোন দিয়ে বলছি, হ্যালো ভাই, আমাকে অমুক ভাই রেফার করছে। উনি আমাকে হুট করে বলে যে কোম্পানির সিইওকে ভাই কেন বলতেছো, স্যার বলতে হবে। আমি বললাম যে সরি, আমার ভুল হয়ে গেছে। তো ওই যে স্যার বলতে হবে যে ব্যাপারটা, ওই ব্যাপারটা হচ্ছে আমাকে অনেক হিট করছে, যে স্যার বলতে হবে, আমাকে ভাই বলতে বলছে। সো উনি হয়তো ওনাকে বলছে, কিন্তু আমাকে এই জিনিসটা বলছে, আমার মানে লাগছে কেন, ওনার কাছে তুমি কিছু শিখি নাই, আমি ওনার কাছে কেন স্যার বলবো, আমি তো ওনার কাছ থেকে শিখি নাই, আমি স্যার কাকে বলবো। মানে তখন পর্যন্ত তোমার কাছে স্যার কারা? হ্যাঁ, স্যার কারা? স্যার হচ্ছে আমি যে ইনস্টিটিউশনে শিখি, আমি তাহলে কিছু একটা শিখছি, তা সে আমার স্যার, সে আমাকে স্যার বলতেছে। সো আমি বললাম যে, পরে ওনার সাথে কথা বলে, আমি নর্মালি কথা বলি, আমি বললাম যে আমি চাকরি করবো না, আমি স্যার বলবো না। তবে আমি এখন যাদের শেখাই তাদের আমি কখনো স্যার বললে আমি বলি আমাকে স্যার বললেন, আমাকে ভাই বলেন। আমার ওই ব্যাপারটা কাজ করে, আমাকে স্যার বলার দরকার না, আমাকে ভাই বলেন। তারপর আসলে জব সাইরা দিই, মানে জবে যাই না আর কি। তো তারপর হচ্ছে আমি ভাবি যে কি করা যায়। তো যেহেতু আমার ট্রেনারের সাথে ভালো কথা ছিল, তা আমাদের ব্যাচেরই 2-1 শুনতেছি যে ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করে বা ওরা আর্নিং করে, আমি জানতাম না। আমি যে কাজ শিখছি ভাই, বিশ্বাস করেন, আমি কাজ শিখছি, আমি জানি না ফ্রিল্যান্সিং বলতে কোনো কিছু করা যায়। আমি জানি না যে আপওয়ার্ক বলতে কোনো মার্কেট প্লেস ছিল বা এক্সিস্ট করে, আমি জানি না, বা ফাইবার বলতে কোনো কিছু এক্সিস্ট করে। তুমি কাজ শিখছো বলতে হচ্ছে এক্স্যাক্টলি ওই যে রুহেল ভাই উনি তোমাকে কিছু কাজ দিত, তুমি ওগুলো করতে এভাবে শিখে গেছো নাকি? না, ওনার কাছে 3 মাসের এমনি একটা কোর্স। আচ্ছা ঠিক আছে, এরপরে তুমি যে কাজ শিখছো তাহলে তুমি কি শিখতেছিলে আর কি উদ্দেশ্যে শিখতেছিলে? উদ্দেশ্য নাই আমার কোনো, আমার ভালো লাগে আমি করতেছি, আমার কাজ ভালো লাগে, আমি কাজ রেসপেক্ট করতেছি, আমার ইন্টারেস্ট পাচ্ছি কাজে, আমি করতেছি। কাজ বলতে তুমি একটু ডিফাইন করো না, বিকজ আমরা এখানে অনেকেই হয়তো ওইভাবে জিনিসটার সাথে জানি না। সো তুমি যখন বলতেছো আমি কাজ শিখতেছি, কাজ এক্স্যাক্টলি মানে উই ক্যানট ডিফাইন ইট। মূলত আমি হচ্ছে পেনিট্রেশন টেস্টার। পেনিট্রেশন টেস্টার, এটা মনে হয় আমি একটু বুঝি, সেটা কি একটা ওয়েবসাইট বা কোনো একটা সফটওয়্যারের ভেতরে যে কেউ চাইলে হ্যাক করে এটাকে ঢুকতে পারে কিনা, সেই যে যতগুলো রাস্তা আছে তুমি সেগুলো চেক করবা যেন সেই রাস্তাগুলো বন্ধ করা যায়। রাইট, এগুলো চেক করে আমি এগুলো ফিক্স করবো, বা এইটা আরো প্রপার সিকিউর দেওয়া যায় কিভাবে সেই বিষয়টা আমি ইনশিওর করব। এখন আমাদের 2টা জিনিস বুঝতে হবে, হ্যাকিং অ্যান্ড এথিক্যাল হ্যাকিং, এই 2টা বুঝতে হবে। হ্যাকিং কি? হ্যাকিং হচ্ছে আনঅথরাইজ কোনো কিছু অ্যাক্সেস করা। যেমন আমি আপনার ফেসবুক আইডি আনঅথরাইজলি অ্যাক্সেস করলাম, এবং বা আপনার এমন কোনো ডেটা, কারণ আপনার ওয়েবসাইট আমি ইম্প্যাক্ট করলাম, এমন কোনো ইম্প্যাক্ট করলাম যেখানে আপনার ডেটা লস হয়েছে, বা আমি ডেটা পাইছি, বা ডেটাবেস যেখানে আপনার ডেটা স্টোর থাকে সেই ডেটাটা নিয়ে আমি ডার্ক ওয়েবে সেল করে দিছি, এটা হচ্ছে আপনার হ্যাকিং। আর এথিক্যাল হ্যাকিং কি? এই 2টার মাঝখানে একটাই পার্থক্য আছে, সেটা হচ্ছে অনুমতি নেওয়া। হ্যাকার যারা, তারা কখনো অনুমতি নেয় না, অনুমতি ছাড়া কাজ করে। আর যারা এথিক্যাল হ্যাকার, তারা কি করে, বিভিন্ন সিস্টেমের ভার্নাবিলিটি চেক করে, অনুমতি নিয়ে, অবশ্যই অনুমতি নিয়ে ভার্নাবিলিটিগুলো চেক করবে, এবং ওই সিস্টেমটা যাতে আরো সিকিউর করা যায় সেই স্বার্থে কাজ করে হচ্ছে এথিক্যাল হ্যাকাররা। সো আমি হচ্ছে সেই এথিক্যাল হ্যাকার। পার্থক্যটা দেখতেছিস, স্কিল সেম। আমরা মানুষকে কি বলি, ভাই স্কিলড হও, স্কিল সেম, জাস্ট পার্থক্য কে করে দিল, ইথিক্স। ভাই আমার ভেতর মোরালিটি আছে, ভাই আমার ভেতর মোরালিটি এখনো অর্জন করে সারি না, এই তো পার্থক্য। হ্যাঁ, এটাই পার্থক্য। এক্সেলেন্ট, প্লিজ ভাইয়া বলতেছিলা। হ্যাঁ,
তারপর হচ্ছে আমি ওই কাজ মানে শুরু করলাম, বা আমাদের যে ব্যাচে ছিল তারা কাজ করতেছে, তো তারা শুনতেছে আমি কাজ করতেছে, আর্নিং করতেছে, তারা পোস্ট করতেছে, দেখতেছি। হ্যাঁ, তো এখন আমি তো জানি না ভাই ফ্রিল্যান্সিং বলতে কিছু এক্সিস্ট করে, বা আপওয়ার্ক বা ফাইবার হোয়াটএভার কিছুই নাই। তো আমি আমার স্যারকে বললাম যে ভাইয়া কি করব, বলে যে একটা অ্যাকাউন্ট খুলেন। আমি বললাম কোথায়, বলে আপওয়ার্কে। ভালো হয়েছে, আমি গেলাম আপওয়ার্কে। প্রথম অ্যাকাউন্ট আমি আপওয়ার্কে খুলি 2020-এর 23 আগস্ট আমার মনে আছে। আমি প্রথম অ্যাকাউন্ট খুলি আপওয়ার্কে, এই জন্য আমার আপওয়ার্কের প্রতি এত ঝোঁক বা এত ভালোবাসা কাজ করে আপওয়ার্কের প্রতি। তো প্রথম অ্যাকাউন্ট আমি যখন খুলি, আমি বললে হয়তো বা সবাই বলবে যে মজা করতেছে, মানুষ কাজ পায় না বছর বইরা, আপনি ঢুকে কাজ পাইছেন। তো ব্যাপারটা এরকম হয়েছে। আমি যখন অ্যাকাউন্টে কাজ করি, মানে জাস্ট অ্যাকাউন্ট খুলি, তারপরে অ্যাকাউন্ট সাজাই কিভাবে জানি না, কিচ্ছুই জানি না। আমি জাস্ট অ্যাকাউন্ট খুলছি, দু একটা আমার ইন্ট্রো দিছি, আমার একটা ছবি দিছি, ফর্মালি বলতে একটা শার্ট পরে জাস্ট একটা ছবি দিছি, দিয়ে রাইখা দিছি। রাইখা দেওয়ার পর আমার যে ভাই ছিল, আমি ওনাকে বলতেছি ভাই অ্যাকাউন্ট তো খুলছি। বলে যে অ্যাকাউন্ট খুলে থাকলে হবে, বিট করতে হবে না? আমি বললাম বিট করে কেমনে? আমার বিট করে কেমনে? বলে কানেক্টস কয়টা? আমি কানেক্টস কি? বিশ্বাস করেন ভাই, আমি বলে কানেক্টস কি? বলে যে ইউটিউব দেখেন। কোনো কথা না, ইউটিউব দেখেন। দেখলাম ইউটিউব, বুঝলাম কানেক্টস এগুলো এভাবে বিট করে। প্রপোজাল লিখবো কীভাবে? আমি ইংলিশে খুবই বাজে, তো যাচ্ছি ইংলিশের ব্যাপারে। তো ওইখানে যাওয়ার পর অ্যাকাউন্ট যেদিন আমি খুলি তার 2 দিন পরে আমাকে একটা ক্লায়েন্ট নক দেয়। কিন্তু আমি কিন্তু অনেক রাত জাগতাম। অ্যাকাউন্ট খোলার পর একটা কমন আমাদেরই ছিল স্ট্র্যাটেজি, যেমন ফ্রিল্যান্সার মানে রাত জাগতে হবে, তাই না? আমরা কি বলি, ফ্রিল্যান্সার মানে অনেক রাত জাগে। যদি কেউ জিজ্ঞাসা, আমাকে যদি কেউ বলে ভাই আপনি ফ্রিল্যান্সার? হ্যাঁ। ভাই আপনি তো অনেক রাত জাগেন। আমি তো অনেক রাত জাগি। সো আমি রাত জাগতেছিলাম, এর মধ্যে হঠাৎ করে একটা কল আসে, মানে একটা ইনভাইট আসে। তখন মার্কেটটা এত এখন মতো কঠিন না ছিল না, তখন এর ইজি ছিল। একটা আসে, ইনভাইট আসে, আমি রেসপন্স করি। রেসপন্স করে ক্লায়েন্ট আমার সাথে জুম কলে মিটিং নিয়ে যেতে চাই। এখন ভাই বিশ্বাস করেন, আমি না ইংলিশে জানতাম না। আমি জাস্ট নর্মালি অ্যাজ ইউজুয়াল কথাবার্তা, হাই হ্যালো, আমার কমিউনিকেশন স্কিল বলেন, ইংলিশ বলেন, আমি কিছুই পারি না। আমি একদম এন্ট্রি। আমি ভাইকে বললাম ভাই কি করব? বলে গিয়ে মিটিং করেন। ভাই বলেন আমার কিভাবে বিপদে ফেলাইছে। বলে মিটিং করেন। এখন জুম মিটিং ভাই, জীবনের প্রথম ক্লায়েন্টের সাথে জুম মিটিং। আমি একা গেছি কথা বলতে। সাহস আছে? গেছি কথা বলতে। ধরা খেয়েছে? গেছি কথা বলতে। যাওয়ার পর ক্লায়েন্টে আমি আমার প্রোফাইলের রেট রাখছি যে আমি 1 ঘন্টা কাজ করব, আমাকে $50 দিতে হবে। আমি রেট রাখছি। আমি প্রথম থেকে আমার রেট হাই। আমি এমন না যে আমি $5 থেকে শুরু করছি। আমি 50, বিকজ তুমি কাজ শিখে তারপর ঢুকছো। হ্যাঁ হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি। এমন না যে আমি বিগিনার, আমি $5 দিয়ে শুরু করছি, এমন না। আমি $50 দিয়ে শুরু করছি। ওকে যাই বলছি, ও আমারে বলছে যে ওর সিস্টেমের, মানে ওর যে ওয়েবসাইটের একটা সিস্টেম আছে বা ওর কম্পিউটার যত ডেটা আছে সব ইনক্রিপ্ট হয়ে গেছে, মানে একটা যে কোনো একটা ম্যালেসিয়াস, ওর মধ্যে না যাচ্ছি আমি। তো ইনক্রিপ্ট হয়ে গেছে, ওটা রিকভার করতে হবে। তো রিকভার করতে হবে। আমি বললাম যে ওকে 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 ঠিক আছে আমি পারবো। আমি জাস্ট এনিহাউ বলছি আমি পারবো। ওকে 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 আমাকে বলছে যে যান তারপর দেখবো নি। আমি বলছি ওকে ঠিক আছে ফাইন। তো আমাকে বলতেছে যে মার্কেটিংয়ে যাচ্ছে, বাজেট মার্কেটিংয়ে। তো তখন আমাকে বলতেছে যে তোমাকে আমি $15 দিব। হ্যাঁ, আমি ভাবছি যে 50 বলছে, 15 বলছে, আমি বলছি 50 বলছে। ইটস ফাইন, ওকে ওকে, হ্যাঁ 15 নট 50। আমি ভাইরা এসে বলতেছি ভাই আমি তো কন্ট্রাক্ট নিয়ে নিছি। বলে যে কীভাবে? আমি বললাম যে ভাই $50 বলছেন। এখন পরে যখন মেসেজ দিচ্ছে তখন দেখি 15 বলছে। আমি বললাম ঠিক আছে, আমার প্রথম তো, ইটস ফাইন। তো তারপরে আসি কাজের। তো স্টোরিতে যখন যাচ্ছি তখন কাজ যখন আমি করতেছি, ওর কাজ আমি 250 GB ডাটা রিকভার করছিলাম। আমি ওই সময় 250 GB করছিলাম, কিছু প্রিমিয়াম সফটওয়্যার ছিল আমার কাছে, ওইটা দিয়ে করছিলাম। এই ডাটা রিকভারি এই সেক্টর আলাদা, তখন আমি করছিলাম। তো করার পর ও আমাকে যখন পেমেন্ট করবে তখন আপওয়ার্ক একটা সিস্টেম আছে, আওয়ারলি কন্ট্রাক্ট। ও আমাকে আওয়ারলি কন্ট্রাক্ট দিছে, মানে আমি ঘন্টা টানবো, ওই ঘন্টা অনুযায়ী আমাকে পেমেন্ট করবে, রাইট? আমি ভাই জানতামই না যে কোনো টাইম ট্র্যাকার আছে আপওয়ার্কে। আমি ওইটা ওপেনই করি নাই, আমি ওপেন না করে কাজ করছি। এখন আমার ভাই বলতেছে যে কন্ট্রাক্ট ওপেন করছেন আপনি? বললাম কন্ট্রাক্ট ওপেন করে কেমনে? হ্যাঁ, কন্ট্রাক্ট ওপেন করেন বলে। আমি বললাম, পরে বলতেছে যে ক্লায়েন্টকে মেসেজ দেন। উনি লেখা দিয়েছে, একটা মেসেজ পাঠাইছি। ক্লায়েন্ট বলে যে তুমি ম্যানুয়ালি অ্যাড করে নাও। পরে আমি ভিডিও দেখলাম ইউটিউবে কীভাবে ম্যানুয়ালি অ্যাড করে।
পরে 2 ঘন্টা অ্যাড করছিলাম, $30 আমার প্রথম আর্নিং ছিল। এই হচ্ছে আমার মানে উত্থান পতন। না এটাই হচ্ছে তোমার উত্থান। গ্রেট। ওই $30 মানে অসাম। এখন 3 কোটি, এখন সেই $30 এখন 3 কোটি, মাশাআল্লাহ। যেখানে তুমি হইতেছে ইংলিশে তুমি ছিলা কাঁচা, যেখানে তুমি বলতেছো যে তোমার ইংলিশ তুমি দুর্বল ছিলা, মার্কেট প্লেস সম্বন্ধে কিছু জানি না, মার্কেট প্লেসের সম্পর্কে তোমার কোনো ধারণাই ছিল না। এক্স্যাক্টলি। সো এই যে এই জায়গাটা মানে তুমি মানে একদম 0 থেকে 100, রাইট? এই জায়গাটা, এটা তোমার ফার্স্ট ক্লায়েন্ট হলো, তারপর তুমি ধীরে ধীরে অবশ্যই তোমার দুর্বলতাকে তোমার আস্তে আস্তে তুমি স্ট্রেংথ কিভাবে বানালা? ভাই আমি একটা কথা সবসময় মানে বিশ্বাস করি, যদি কেউ শিখতে চাই বা কোনো জায়গায় যদি মুভ করতে চায় বা কোনো একটা জিনিস করবে বা সে করবেই, তার মধ্যে থাকতে হবে প্যাশনেট, ফোকাস, হার্ডওয়ার্ক। এই 3টা জিনিস যদি কারোর মধ্যে থাকে, সে ভাই সাকসেস পাবেই, মাস্ট বি, তার সাকসেস তার কাছে আসবে ইনশাআল্লাহ। যদি প্যাশন থাকে, হার্ডওয়ার্ক থাকে, ফোকাস থাকে। সো আমি এই 3টা জিনিস কিভাবে ইমপ্রুভ করছি। তারপরে আরেকটা কষ্টের কাহিনী বলি। কষ্টের কাহিনী বলতে, তারপরের যে ক্লায়েন্ট, আমি রাত জায়গা আছি, ঝিমতেছি, প্রোফাইল ঘুরতেছি, হঠাৎ করে একটা ক্লায়েন্টের মেসেজ, ভোর 5টায় ক্লায়েন্ট আসছে, ইন্ডিয়ান ক্লায়েন্ট। আসার পর বলতেছে যে তার ওয়েবসাইটে ম্যালওয়্যার ইনফেক্টেড হয়েছে। ওকে। মানে ওয়েবসাইটের ম্যালওয়্যার, যে কোনো হ্যাকার, ব্ল্যাক হ্যাট যারা, তারা ইনফেক্টেড করছে বা টেস্টিং পারপাস হোক, এনি হাউ। সো ইনফেক্টেড হওয়ার পরে যে ব্যাপারটা ঘটছে, ওর ওয়েবসাইটে কিছু মানে ও বুঝতেছে ওয়েবসাইট অন্যভাবে কাজ করতেছে বা অন্য জায়গায় চলে যাচ্ছে, রিডাইরেক্ট হচ্ছে। তো আমাকে আসে, বলে যে এটা ফিক্স করতে হবে। তো ফিক্স করতে হবে। আমি ভোর 5টার সময় ওর সাথে জাস্ট, আমি কি করতাম সত্যি কথা বলতে, আমি ইংলিশ পারতাম না, তখন ভোর 5টায় আমাকে কে হেল্প করবে, তখন ও মেসেজ দেয়, ওটাকে কপি করি, গুগল ট্রান্সলেটে পেস্ট করি, আমি লিখি, বাংলায় লিখি, গুগল ট্রান্সলেটে ওটা পেস্ট করি। ব্যাপারটা ছিল এরকম। তো করে করে ও কাজ দেয় $50। আমি ওর কাজটা নিই এবং আমি ম্যালওয়্যার রিমুভ করি, ফিক্স করি, ওর সবটা ফিক্স করার পর আমাকে কন্ট্রাক্ট দেয়। কন্ট্রাক্ট দেওয়ার পর বলে যে এখন আমাকে রিফান্ড দিতে হবে। আমি কাজ করে দিছি, আমি কাজ করছি, 100% কাজ করছি, আমার কাজ ইজ ফাইন, ওকে। ও বলে যে আমার রিফান্ড দিতে হবে, তোমার কাজ হয় নাই। $50 ভাই, তখন আমার কাছে $50 মানে 50 লাখ টাকা। তখন আমাকে রিফান্ড চাই। আমি বললাম যে রিফান্ড আমি দিব না। বলে তাহলে ডিসপুটে যাব। আমি তখন ডিসপুট বুঝি না। সো আমি বললাম যে, বলে যে তাহলে ব্যাড রিভিউ দিব। যখন আমাকে বলছে ব্যাড রিভিউ দিব, তখন আমি ভয় পেয়েছি, কারণ আমার নতুন প্রোফাইল মাত্র দাঁড়াইতেছি, এখন যদি একটা ব্যাড রিভিউ পড়ে যাই, আমার কাজ পাওয়া সম্ভব না। কোন দেশে ছিল এটা? ইন্ডিয়ান। ইন্ডিয়ান। ওকে, সরি। এশিয়ার মধ্যে, এশিয়ার ক্লায়েন্ট ভালো না, সত্যি কথা। তো ও $50 জন্য পরে আমি রিফান্ড করে দিছি। ওই কাজ করে আমি কাজ করছে ফ্রি, আমি $50 রিফান্ড করছি। তো আমি ভোর 5টার সময় উঠা আমি কাজ করছি, কিন্তু আমাকে রিফান্ড করতে হয়েছে। এই কাজটা কেন করলো বলে তোমার মনে হয়? ওরা মানে ওদের ইন্টেনশনই এরকম যে কাজ করাবো, টাকা দিব না। মানে আপওয়ার্কে এরকম হয় আর কি, রাইট? আপওয়ার্কে এই টাইপের জিনিস হয়, এরকম হয়। আচ্ছা, আপওয়ার্কে হয় না, বাট আমি তো তখন বুঝি না যে কিভাবে ডিসপুটে যাইতে হয়, কিভাবে আর্গুমেন্টে যাবো ওর সাথে। তো ও তো দেখছে আমি নতুন ফ্রিল্যান্সার, তো ও সেই সুযোগটাই নিছে। মানে একটা বোকা বানাইলো। বোকা বানাইছে বলতে, আমার যেহেতু নতুন প্রোফাইল, একটা ব্যাড রিভিউ দিয়ে দিলে তো। আর সাধারণত যারা নতুন প্রোফাইল যারা শুরু করে, তো যেহেতু তুমি এই ইন্ডাস্ট্রিতে আসো, তাদের ক্ষেত্রে কি এরকম শিকার হয়? তারা অ্যাভেলেবেল হয়। সো এই টাইপের আপওয়ার্কের এরকম কি ইউজুয়ালি ফ্রিল্যান্সারসরা চ্যালেঞ্জ ফেস করে? আপওয়ার্কে ইউজুয়ালি যেই ব্যাপারগুলো আসে, এখন যেই ব্যাপারটা ঘটতেছে সব থেকে বেশি, সেটা হচ্ছে আপওয়ার্কে স্ক্যামিং হচ্ছে। যেমন আপওয়ার্কে স্ক্যামিং হচ্ছে, ব্যাপারটা কেমন? একটা ফেক ক্লায়েন্ট আসে, আপওয়ার্কের একটা আওয়ারলি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। আওয়ারলি কাজ করার যে ব্যাপারটা, ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, কাজ দেওয়ার পর আওয়ারলি দিছে, ঠিক আছে, আপনি কাজ করছেন, বাট ক্লায়েন্ট আপওয়ার্কে পে করে নাই। ব্যাপারটা আপওয়ার্কে ক্লায়েন্ট পে করে নাই, আপওয়ার্ক আপনাকে কিভাবে পে করবে? কাজ কিন্তু ক্লায়েন্ট নিয়ে গেছে। এই স্ক্যামিংটা সব থেকে বেশি হচ্ছে এবং সব থেকে বেশি এখন আপওয়ার্কে এই জিনিসটা দেখা যাচ্ছে। এটা আগে ছিল না, এখন শুরু হয়েছে। এটা কেন করে? ফ্রি কাজ করাচ্ছে, ফ্রড। না, একটা হচ্ছে স্ক্যাম করতেছে। আচ্ছা, মানে কাজটা নিয়ে যাচ্ছে, টাকা দ্য পারসন ইজ রিয়েল, বাট দ্য প্রসেসটার মধ্যে ও লাস্টে টাকা দিবে না। এইটা আরেকটা বিষয় ঘটে, সেটা হচ্ছে ক্লায়েন্ট যারা আছেন, যার কারণে আমি অ্যাকাউন্ট সাসপেন্ড খাইছি, যার জন্য অ্যাকাউন্ট সাসপেন্ড খাইছি। হ্যাঁ, আমি অ্যাকাউন্ট সাসপেন্ড। কাহিনীটা বলো তো একটু। আচ্ছা, মানে একটা ক্লায়েন্ট কি করে, ফেক কার্ড ইউজ করে। যেমন আপনি যা তো জানেন ইউএস এর ব্যাপার,
ওইখানে কিন্তু কার্ড কিনতে পাওয়া যায়, $15 কিন্তু কার্ড কিনতে পাওয়া যায়, তাই না? প্রিপেড কার্ড গুলা কিনতে পাওয়া যায়, হয়তো বা $15 গিফট কার্ড বা $25 মতো থাকে আর কি। ওরা ওই কার্ডগুলা ব্যবহার করে। ওই আপওয়ার্কের যে পেমেন্ট এটা আছে, ফর্মটা আছে, ওইখানে ওরা ওই কার্ডগুলা ব্যবহার করে। এখন হয়তো আপওয়ার্ক সিকিউর করছে ব্যাপারটা, আসার পরে কিন্তু আগে এই জিনিসটা করতো। তার জন্য আমার $80,000 অ্যাকাউন্ট সাসপেন্ড হয়। মানে আমার অ্যাকাউন্টে আর্নিং, আমি $80,000 একটা অ্যাকাউন্ট আর্নিং করছি, সেই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়। মানে একটা অ্যাকাউন্ট দিয়ে তুমি $80,000 আর্ন করছো, এবং কত বছরে ওটা হয়েছিল তোমার? 1.5 বছর। 1.5 বছরের পরিশ্রমের একটা অ্যাকাউন্ট, যেটা $80,000 আর্ন করার ক্রেডিবল, এরকম একটা অ্যাকাউন্ট তুমি হারাই ফেলছো বিকজ অফ ক্লায়েন্টের দোষ আমি দিচ্ছি না। এখানে কিছু ইন্ডিভিজুয়াল পার্সন আছে আমাদের বাংলাদেশে, বলেন ধরেন আমার এগেইনস্টে যারা থাকে, মানে ধরেন আমি এত ভালো কাজ করতেছি, সো অনেকেই তো জেলাস। আমাদের বাংলাদেশে একটা নীতি আছে, একজন যদি উপরে ওঠে তাকে পা ধরে টানতে থাকে। ব্যাপারটা হয়েছে বাংলাদেশের মধ্যেও যেমন ছিল, বাংলাদেশে কিছু মানুষ আছে যারা এই কাজগুলো করছে, আমার প্রোফাইলে অনেক রিপোর্ট মারছে। আর বাইরে একটা ফ্রিল্যান্সার ছিল, তার কাজগুলো আমি নিয়ে নিচ্ছিলাম, কারণ উনি 4-5 বছর ধরে কাজ করে। হ্যাঁ, উনি 4-5 বছর ধরে কাজ করে। ধরেন আপনি আপনার ফিল্ডে আছেন, আপনার হিউজ একটা এক্সপিরিয়েন্স, 4-5 বছর ধরে আপনি একটা প্রোফাইল দাঁড় করাইছেন। তো ক্লায়েন্ট আপনার কাছে আসতেছেন প্রতিনিয়ত, যখনই কেউ ইথিক্যাল হ্যাকার সার্চ করতেছে আপনার কাছে আসতেছে কাজ দিতে। হঠাৎ করে এসে আপনার কাজগুলো কেউ নিয়ে নিচ্ছে, হুট করে। সে ব্যক্তিটা ছিলাম আমি। তার কাজগুলো আমি কেন নিচ্ছিলাম? কারণ আমার প্রোফাইল রেট ছিল ভালো। আমার ছিল হচ্ছে $70 পার আওয়ার, তার ছিল $100 পার আওয়ার। আমার সাকসেস ছিল 97% ছিল আমার জব সাকসেস। তারপর হচ্ছে আমার টপ রেটেড ছিলাম আমি। সো ক্লায়েন্ট যেখানে ভালো সার্ভিস পাবে, একটু রেটটা কম পাবে, ক্লায়েন্ট তো এখানে যাবে। তো আমি জব সাবমিট করতাম, ক্লায়েন্ট আমাকে কাজ দিত, তার কাজগুলো কমে যাচ্ছিল, আমার কাছে আসতেছিল। তো তারা একটা সার্কেল করে, সে একটা ক্লায়েন্টকে হায়ার করে তাকে ফেক কার্ড দিয়ে আমাকে কন্ট্রাক্ট প্লেস করায়। আমি আসলে বুঝতে পারি না এই ব্যাপারটা। আর আমাদের বাংলাদেশি অনেকেই আমার অ্যাকাউন্টে বারবার রিপোর্ট করতে থাকে। রিপোর্টের অপশন আছে আপওয়ার্কে, এখন আসলে কাজ করে না ওটা। তখন বারবার করে কাজ রিপোর্ট করার পর আমার অ্যাকাউন্টে একবার রিভিউ নেয়, আপওয়ার্ক রিভিউ নেওয়ার পর মানে ইললিগাল অ্যাক্টিভিটি বলে ওরা। ইললিগাল অ্যাক্টিভিটির কারণে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে। আই নো কারা করছে, কি করছে। এবং আমার পলিসি দ্বারা কি তুমি কোনো সাপোর্টেড হও নাই? মানে আপওয়ার্কের কোনো পলিসি আমি সাপোর্ট করতে পারে না? আপওয়ার্কের সিইও কে মেসেজ দিছি। আপওয়ার্কের যে সিইও, তাকে আমি লিঙ্কডইন রিচ করছি। আমি এমন কোনো ওয়ে রাখি নাই, আজ মানে আনার চেষ্টা করি নাই, সব ওয়েতে চেষ্টা করছি। বাট আপওয়ার্কের হচ্ছে একবার পার্মানেন্ট বইলা দিছে, মানে পার্মানেন্ট, ওইখানে আর কারো কথা চলবে না, যত আপনি যুক্তি দেন। বা আরেকটা বিষয় ছিল, আমার নামে কিছু লাইক ফেক আর্টিকেল পাবলিশ করছিল যে ফ্রিল্যান্সার, মানে ওই যে ইটা, ওই যে আমার ফেক কার্ড দিয়ে দিছিল। এখন যে ক্লায়েন্টের সাথে আমি কনভারসেশন করছি, ওই ক্লায়েন্ট কিছু স্টেটমেন্ট দিছে, ফেক স্টেটমেন্ট দেওয়ার পর 2-1টা আর্টিকেল করছিল। তো যে ফ্রিল্যান্সারটা এই কাজটা করছিল, বা যে লোকটা এই কাজটা করছিল, সে আমার কাছে $10 লাখ চাইছিল। তুমি যেটা তুমি ধারণার উপর বলতেছো না, মানে তোমার সাথে এটা ঘটছে এবং তোমার সাথে কন্ট্যাক্টও করছে। আমার কাছে $10 লাখ চাইছিল শুধু ওই কন্টেন্ট। বাংলাদেশের ওই যে বাইরের নাম বলতেছি না, না $10 লাখ চাইছিল আমার কাছে। আমি দিয়েছিলাম না টাকা, আমি টাকা দিই না, বলছি তুমি যা ইচ্ছা করো, হোয়াটএভার ইউ ক্যান ডু। সো এই যে এখন তো তুমি একবার তো তোমার এটা হয়েছে, সো সেকেন্ড টাইম এটা কেন হলো না? তুমি কি আরো কেয়ারফুল ছিলা? বা মানে ফার্স্ট টাইম তো হয়েছে, সো ও তো আবার সেকেন্ড টাইমে অ্যাটাক করতে পারতো তোমাকে, রিপোর্ট করতে পারতো, রাইট? সো সেকেন্ড টাইম, আচ্ছা সেকেন্ড টাইম যেটা, একবার আপওয়ার্কে নিজের নামে অ্যাকাউন্ট থাকলে সাসপেন্ড যদি একবার পার্মানেন্ট করে দেয়, আপনি আপনার নামে আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তুমি কি নামে কিভাবে করতেছো? আমি আমার অন্য নামে অ্যাকাউন্ট খুলি। মানে আমার ভাই আছে না, ধরেন সাজাদ ভাই আর আপনি, আপনার ক্লোজ না, রাইট? সো আপনি স্যার সাজাদ ভাইয়ের ইনফরমেশন ইউজ করতে পারবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমার ফ্রেন্ডের ইনফরমেশন ব্যবহার করে আমি কাজ করি। এবং আমার ওই অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পর আমি যতগুলো অ্যাকাউন্ট চালাইছি সব টপ রেটেড ছিলাম ভাই। আমি এখন যে অ্যাকাউন্ট চালাই তখন আমি টপ রেটেড। আচ্ছা টপ রেটের ওদিকে পরে যাচ্ছি আমি একটু, সরি ওই জিনিসটা হজম করতে আমার একটু টাইম লাগছে। সেটা হচ্ছে যে $80,000 এরকম একটা
অ্যাকাউন্ট সাসপেন্ডেড ৮০,০০০ টাকা কিন্তু লস করেনি, না বুঝছিস তো? ৮০,০০০ না প্রোফাইল ওটা ক্রেডিবল $80,000 আর্ন করা টাইপের একটা মানে ব্যাপারটা হচ্ছে কি আমার কোম্পানির ভ্যালুয়েশন এত এইরকম, ধুপ পরের দিন আমার কোম্পানি নাই, ব্যাপারটা এইরকম। তো এইরকম একটা জিনিসে মানে তোমার তখন সিচুয়েশনটা কি? মানে আমার সাথে এটা হইলে তো মানে আল্লাহ নোজ বেটার হয়তো বা মানে আবার ফেরত আসতাম, কিন্তু হাউ ওয়াজ দ্য ডেইজ এবং তোমার কাছে কি মনে হয় সিচুয়েশনটা তোমার জন্য আসলে কেমন ছিল? আচ্ছা, আমার যে $৮০,০০০ যে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে, হ্যাঁ এটা ঠিক, আমি অনেক ডিপ্রেসড হয়েছি, অনেক ডিপ্রেশনে গেছিলাম বা ঘুমাইতে পারি নাই। বাট বিলিভ মি অর নট ভাইয়া, আজকে যে আমি এত আর্নিং বা $3 কোটি যে আমি মানে 3 কোটি টাকা যে আমি আর্নিং করছি, সো এইটার পিছনে সব থেকে মেন কারণ হচ্ছে আমার এই অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়া। এই যে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে, এইটা আমার জীবনের লাইফের টার্নিং পয়েন্ট বলা যায়, এই অ্যাকাউন্ট সাসপেন্ড হতেই। ইন্টারেস্টিং, তুমি একটু আগে বলতেছিলে যে অ্যাকাউন্টটা সাসপেন্ড করার পেছনে আমার এত বড় চক্রান্ত করে আমাকে এরকম করেছে, তুমি বুঝছো এরপরে তোমার লাইফ ঘুরে গেছে। আসলে ভাইয়া তারা হয়তো আমাকে ক্ষতি করার জন্য ব্যাপারটা করছে, তারা ভাবছে আমার হয়তো লস হবে বা আমি থেমে যাব, বাট আসলে যেইখান থেকে শেষ হয় না সেখান থেকে আসলে নতুন করে শুরু হয়। সো আমারও ব্যাপারটা তাই, যে এই যে আমার শেষ হয়েছে বা আমি ইন্ড হয়েছে বা আমি এইখান থেকে যে আমার সাসপেন্ড হয়েছে, আমি এখান থেকে অনেক কিছু শিখছি ভাইয়া, অনেক কিছু শিখছি, কিভাবে লাইফে মুভ অন করতে হয়, কিভাবে একটা প্রোফাইলকে র্যাঙ্ক করাইতে হয়। বা আমি যখন সাসপেন্ড খাইছি তখন আমার মধ্যে একটা মোটিভেশন কাজ করছে যে আমার অ্যাকাউন্ট যে সাসপেন্ড হয়েছে, আমি দেখা ছাড়বো যে এই আপওয়ার্কের মধ্যে কি আছে বা এই ফ্রিল্যান্সিং এর মধ্যে কি আছে। এই যে আমার মধ্যে ঢুকছে, তারপর থেকে আমি যতগুলো অ্যাকাউন্টে কাজ করছি সবগুলোই টপ রেটেড ছিলাম। ইভেন আমি এখন যে অ্যাকাউন্টে কাজ করি সেটা আমি টপ রেটেড এবং $9,000+ আর্নিং এই অ্যাকাউন্টেও। 9,000। তো আর তুমি কখন ফ্রিল্যান্সিং মার্কেটের বাইরে গেলা? আমি ওইটার পরেই ফ্রিল্যান্সিং মার্কেটের বাইরে শুরু করি। ইউ সি দ্য প্যাটার্ন বন্ধু, সেটা হচ্ছে তুই কি বলিস আমি ই কমার্স শিখেছি কখন, আমি বিজনেসের মূলটা বুঝেছি কখন, যখন আমি ড্রপশিপিং এ এত লাখ টাকা ধরা খেলাম। সো এরপরেই তুই বলতেছিস যে দেন আই স্টার্টেড আন্ডারস্ট্যান্ডিং হোয়াট অ্যাকচুয়ালি দ্য বিজনেস ইজ। এখানে একটা জিনিস খুবই ভিজিবল, সেটা হচ্ছে আমি যদি একটা মাত্র রেভিনিউ স্ট্রিম বা একটা মাত্র ইনকাম সোর্সের উপর ডিপেন্ডেন্ট থাকি, ওইটা নাই ইজ ইকুয়াল টু পরের দিন আমি জিরো। রাদার আমার যদি সুযোগ থাকে আমি এখান থেকে আর্ন করতেছি, আমি আমার জন্য অপশন বিটা একটু রেডি করে রাখি এবং এরপরে অপশন সি আছে বা অপশন ডিও আছে, সেইভাবে যদি করার সুযোগ থাকে আই থিঙ্ক উই শুড ট্রাই। একটাতে মেইন ফোকাস রাখবো, পাশেরগুলো আস্তে আস্তে বিল্ড করা। তুমি কিভাবে কি করছো বলো? আচ্ছা, আমার যখন অ্যাকাউন্টটা লিটারালি সাসপেন্ড হয়ে যায় তখন তো আমি চেষ্টা করি যে বাইরে মানে আপওয়ার্কের বাইরে কাজ করব, কিন্তু কিভাবে করব। এখন আপনি যদি দেখেন আমি মানে $80,000 আর্ন করছি, মানে আমি 80টা ক্লায়েন্টের সাথে কাজ করছি বা তার থেকে বেশি। আমি প্রায় 120 থেকে 25টা জব কমপ্লিট করছিলাম, তার মধ্যে আমার 5 স্টার ছিল অ্যারাউন্ড 90 বা 95 বা 100-র কাছাকাছি। তো এই ক্লায়েন্টের সাথে কিন্তু আমার কনভারসেশন ছিল আপওয়ার্কে। সো সামটাইমস আমার ওই ক্লায়েন্টগুলোর সাথে আমাকে টেলিগ্রামে কন্ট্যাক্ট হইতো বা ইমেলের থ্রুতে কথা হইতো। সো ওইখান থেকে একটা ব্যাপার হয়, যখন আমি নতুন অ্যাকাউন্ট খুলি আপওয়ার্কে তখন ওর একটা কাজ আমার রানিংই ছিল, ঠিক আছে। ওই ক্লায়েন্টের আমার অ্যাকাউন্টে একটা রানিং কাজ ছিল যেটা আমার সাসপেন্ড হয়ে যায়। সাসপেন্ড হয়ে যাওয়ার কারণে আমি আপওয়ার্কে আর মুভ অন করতে পারি না। আমি যখন নতুন অ্যাকাউন্ট খুলি তখন আমি ওকে বলি যে আমাকে তুমি আমার এই অ্যাকাউন্টে একটা কাজ দাও। সো ও আসলে মানে ওইখানে কাজ করলে ওর একটা ভ্যাট দিতে হইতেছে আপওয়ার্কে, রাইট? ওর একটা ভ্যাট দিতে হয় এবং ট্রাস্টের একটা বিষয় চলে আসে ভাইয়া। কারণ আপনাকে যদি ট্রাস্ট না করে আপনাকে তো বাইরে কাজ দিবে না, বাইরে টাকা দিবে না, তাই না? আপনাকে দিয়ে কাজ করাবে বা হোয়াটএভার। আপনি যদি টাকা নেন তারপর কাজ করবেন না, এটা তো আসলে তার জন্য রিস্ক। এই জন্য মানুষ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আসে। যখন আমি বাইরে যাচ্ছি তখন একটা ট্রাস্টের বিষয় আছে। সো ওর আমার সাথে নতুন অ্যাকাউন্টে কাজে আসে, তো কাজে আসার পর ও বলে যে আমি ভ্যাট দিব না, আমি বাইরে কাজ করব। আমি আরেকটা কথা বলি, আমি কাজ পাই হচ্ছে দুইভাবে। একটা হচ্ছে অন ফিল্ড, আরেকটা হচ্ছে অফ ফিল্ড। অন ফিল্ড বলতে আমি বোঝাই হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। আমি এখনো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে অ্যাভেলেবেল কাজ পাই, এখন আমার প্রোফাইল আছে। এখন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আমি দুইভাবে কাজ পাই। ফার্স্ট অফ অল
কিভাবে ক্লায়েন্ট কি করে, যা জব পোস্ট করে আমি ওইটাকে বিট করি বা প্রপোজাল পাঠাই। প্রপোজাল পাঠাইলে আমাকে ক্লায়েন্ট রিচ করে। আরেকটা ওয়ে হচ্ছে, সেকেন্ড ওয়ে যেভাবে কাজ পাই, আমার প্রোফাইলের রেটিং বা আমার প্রোফাইলের যে স্টার দেখে বা জব সাকসেস দেখে, এগুলো দেখে ক্লায়েন্ট আমাকে ডাইরেক্ট মেসেজ করে। এটা হচ্ছে আরেকটা ওয়ে। এখন অফ ফিল্ডে আমি কিভাবে কাজ পাই? অফ ফিল্ডে আমি যেটা করি, আমার লিঙ্কডইন প্রোফাইল আছে, আমার লিঙ্কডইন প্রোফাইলের থ্রুতে আমাকে রিচ করে, বা আমার ইমেল পাবলিক অ্যাভেলেবল আছে, বা আমার গুগলে যদি আমার নাম লিখে সার্চ করা যায়, সো আলটিমেটলি আমার সব ইনফরমেশন আসে যে আমি ইথিক্যাল হ্যাকার বা এটা করি, হোয়াটএভার। সো আমাকে ইমেলের থ্রুতে কন্ট্যাক্ট করে, আইদার আমাকে লিঙ্কডইনে রিচ করে। এই দুইভাবে হচ্ছে আমি মোটামুটি কাজ পাই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। সো এই যে আমার যে ক্লায়েন্টের সাথে আমি লং টার্মে কাজ করি বা ক্লায়েন্টগুলো আসে আমার আইদার মার্কেট প্লেস থেকে আসে আমি জুম কলে যাই, ওকে বাইরে নিয়ে আসি, আমি বাইরে নিয়ে আসি, বাইরে নিয়ে কাজ করি, ওর সাথে আমি লং টার্মে কাজ করতেছি বাইরে, আমাকে ওয়াইসি পেমেন্ট করতেছে। আর যদি বাইরে যেগুলো আসে ওগুলো আমি লিঙ্কডইনে দেখা যায় আমাকে নক করে, আইদার আমাকে মেইল করে, এইভাবে আসলে আমি কাজগুলো পাই। ইন্টারেস্টিং। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস দেখছি, মানে তোমার এই সেক্টরটার কথা বলি, ইথিক্যাল হ্যাকিং। হ্যাঁ, আমি আমার লাস্ট খুব ভালো খুব কাছের কিছু কলিগ, বস, এরকম টাইপের কিছু মানুষের দেখছি, তারা তাদের সন্তানদেরকে, হ্যাঁ বুঝছো, ইথিক্যাল হ্যাকিং এই সেক্টরে উদ্বুদ্ধ করতেছে। একটা সময় ছিল বাবা মারা তো শুরু থেকে ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, হ্যাঁ ব্যবসাও করা যাবে না, এরকম একটা ব্যাপার। এখন তো অনেকে বলতেছে যে হ্যাঁ এন্টারপ্রেনার হবে সন্তান, কি সমস্যা। তো আমি এরকম দেখলাম একজনের মেয়ে খুব ভালো, মাশাআল্লাহ পড়ালেখায় ভালো, এবং সে দেখি তার সন্তানকে খুব ভালো সাপোর্ট করতেছে, খুব অল্প বয়সেই সে শিখতেছে, ইথিক্যাল হ্যাকিংটা শিখতেছে। সো তোমার কাছে এই জিনিসটা কি, তুমি এরকম কিরকম পাচ্ছ? কারণ তোমার কাছে তো অনেক স্টুডেন্ট আসে, তাই না? তো তুমি এই জিনিসটা কিরকম পাচ্ছ একটু বলো। আর ওনাদের পার্সপেক্টিভটা আমি খুব মজা পাইছিলাম, সেটা হচ্ছে যে বলতেছে তার মেয়ে আসলে মানে বাসার ভেতর থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সো সে বাহিরে যাবে না, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কাজ করবে, আবার ম্যাথমেটিক্স বা অন্য কিছু তো খুব ভালো, তো সেই ক্যারিয়ারটা চুজ করতে চাচ্ছে। মেয়েও আগ্রহী, বাবা তো খুব বেশি আগ্রহী। তো তুমি এটা কিরকম পাইছো একটু বলো না। আচ্ছা, আমি সেইভাবে কোর্স করাইতাম না, আমি এথিক্যাল হ্যাকিং বা সিকিউরিটির কোর্স সেভাবে করাইতাম না। যেহেতু আমি ফ্রিল্যান্সিং নিয়ে ব্যস্ত, আমি এখনো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ইনভলভ, সো আমি সেভাবে করাইতাম না। বাট আমি এই কোর্স করানো শুরু করি, আমি দেখা যায় বছরে একটা কোর্স রান করি, কারণ আমি সময় পাই না। সো ব্যাপারটা হইতেছে, আমি হ্যাকিং বা এথিক্যাল হ্যাকিং কোর্সটা করানো শুরু করি কেন, আমার অনেক স্টুডেন্ট আছে যারা কি করেন, মানে আমার এখান থেকে কোর্স করে ইম্যাচিউর, তারা এখনো খুব ভালোভাবে করতে পারে নাই, গ্রেপ করতে পারে নাই কিছু, বাট তারা কি করতেছে, কোর্স লঞ্চ করতেছে, তারা কোর্স করাইতেছে। সো আমি তখন চিন্তা করি ব্যাপার কি, ও আমার এখান থেকে কোর্স করে ইম্যাচিউর, ও যদি কাউকে শেখায় তাহলে ওইখান থেকে কি করবে, মানে ওইখান থেকে বের হয়ে ও কি শিখবে, যে শিখবে তার কাছ থেকে আবার শিখবে, সে কি করবে, সে কি করবে, তার না আছে কোনো প্রোফাইল, তার না আছে কিছু। এমন আমার অনেকে আছে আমার কাছ থেকে বেরোয়, তারা তাদের কোনো ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নাই, না করছে কোথাও কোম্পানিতে কাজ, কোনো কিছু নাই, তারা বাংলাদেশে তারা কোর্স লঞ্চ করতেছে বা শিখাচ্ছে। ওই জায়গা থেকে আমি চিন্তা করি, আমি তো প্যারা খাই গেছি যে কি হইলো, ওরা শিখাচ্ছে এইভাবে, তাহলে তো এই সেক্টরটা অবনতি হচ্ছে আস্তে আস্তে। সো আমি তখন চিন্তা করলাম যে আমি যেহেতু ব্যস্ত থাকি, তার মধ্যে থেকে আমি কোর্স লঞ্চ করব। আমি খুব বেশি দিন ধরে কোর্স করাচ্ছি না, তারপর আমি 5-7টা ব্যাচ শেষ করে ফেলছি। হ্যাঁ, সো আমি খুব বেশি দিন ধরে করাচ্ছি না, তবে আমার ব্যাচে অনেক মেয়ে স্টুডেন্ট আছে ভাই, অনেক মেয়ে স্টুডেন্ট শিখতে আসে। ইভেন আমি চেষ্টা করি যে সবাইকে ভালো মতো বোঝানোর, আমি চেষ্টা করি রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার। আমি নট অনলি এমনি যে এটা করো, এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও, এরকম করি না। কারণ হচ্ছে আমি তো ভাই নিজে মার্কেট প্লেসে কাজ করি, আমি জানি ক্লায়েন্ট কীভাবে হ্যান্ডেল করতে হবে, ক্লায়েন্টদের সাথে কীভাবে ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে। ক্লায়েন্টকে হাসাইলেই ক্লায়েন্ট কনভিন্স, ক্লায়েন্টকে আপনি হাসাবেন, হাইসা দিছে মানে ক্লায়েন্ট পেটে গেছে। হ্যাঁ, ক্লায়েন্ট হাইসা দিছে মানে ক্লায়েন্ট পেটে গেছে। আমার লাইফে আমি দেখি নাই যে আমি কলে গেছি ক্লায়েন্ট হাসছে আমাকে কাজ দেয় নাই। হ্যাঁ, সো আমি জানি যে কিভাবে একটা ক্লায়েন্ট হ্যান্ডেল করা যায়। সো আমি ওদের রিয়েল লাইফ কিভাবে কাজ করে, কিভাবে রিয়েল ওয়েবসাইটগুলোর বাগ খুঁজে, কিভাবে সিকিউর করে, এই জিনিসগুলো আমি দেখাই। আর আমি ভালো দেখাইতে পারি কেন,
বলতে পারেন যে ভাই আপনি ভালো দেখাইতে পারেন কেন, কারণ আমি খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না। আমি জানি যে আমাকে যখন শিখাচ্ছে আমি জানি যে আমাকে এইভাবে শিখাইলে আমি ভালো শিখতাম, যেহেতু আমি ভালো স্টুডেন্ট না। সো আমি ওই গ্যাপগুলা পূরণ করি। সো আমার অনেক মেয়ে স্টুডেন্ট আছে এবং অনেক ছেলে স্টুডেন্ট আছে, এবং অনেক ছেলে স্টুডেন্ট আছে যারা আর্নিং করছে এবং আর্নিং করতেছে, এবং তারা বাগ বাউন্টির একটা অনেক বড় ফিল্ড আছে, সেই ফিল্ডে কাজ করতেছে। যদিও এটা একটু লং টার্ম প্রসেস, আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বলেন, বাগ বাউন্টি ক্যারিয়ার বলেন, হোয়াটএভার যেটাই বলেন, একটু লং টার্ম। আমাদের সিকিউরিটি ফিল্ড একটু বড়। তো কেউ যদি তাহলে এখন শুরু করতে চায়, শিখতে চায়, বুঝছো, নাফিসের সাথে এটা আমি ডিসকাস করতেছিলাম যে কেউ যদি তাহলে এখন শিখতে চায়, সে তাহলে কি কি শিখে তারপরে তোমার কাছে আসতে হবে, অথবা যদি এরকম তুমি কারো কথাও বলতে পারো, মানে প্রি রিকুইজিট কি, নাকি একদম জিরো থেকেও শিখতে পারবে, আসলে মানে কোন স্টেজ থেকে কিভাবে শুরু করবে? আচ্ছা, অনেকেই আসলে বলে যে হ্যাকিং বা এথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি শিখতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার, এটা রিকোয়ার্ড। আমি অস্বীকার করতেছি না যে এটা রিকোয়ার্ড না, এটা রিকোয়ার্ড। বাট যদি একজন ইনিশিয়াল স্টেপে শিখতে চায়, ধরেন আপনি একদম বিগিনার, আপনি কিছুই জানেন না, তো আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনি ভালো মতো একটা কম্পিউটার লাগবে মাস্ট। তারপর হচ্ছে আপনার কম্পিউটারের ধারণা লাগবে, বেসিক ধারণা যেগুলো, একটা কম্পিউটার ব্যবহার করে কিভাবে, বা গুগলে কিভাবে একটু রিসার্চ করা যায়। ধরেন আপনাকে একটা জিনিস আমি খুঁজতে বলছি, আপনি খুঁজতে পারতেছেন না, সো আমি কিভাবে করব? আমি ধরেন ইন্ডেক্সিং করতে পারতেছি না, মানে সার্চ করে কোনো একটা জিনিস বের করব, সেই জিনিসটা আমি করতে পারতেছি না। তো এই জিনিসটা থাকতে হবে, মানে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, ভালো নলেজ থাকতে হবে। মানে বেশ কয়েকদিন ধরে কম্পিউটার চালায়। তুমি যে কথাগুলো বলতেছো, একটা মানুষ যদি কয়েক মাস একটু কম্পিউটার চালায় ভালো মতো, তাহলে সেগুলো শিখে যাবে, এটা ইজি। ওকে, সো সে এই অবস্থায় সে এথিক্যাল হ্যাকিং শিখতে পারে, শেখা শুরু করতে পারে। এখন শেখা শুরু করার অবস্থায়, যেমন যেটা বললাম, অনেকে বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কখন দরকার আমি সেটাই আসতেছি। যখন আপনি একটা বেস পেয়ে যাবেন। হ্যাকিং হচ্ছে একটা টেকনিক, আপনি যদি টেকনিকটা ধরতে পারেন, আপনি হ্যাকিংয়ে মুভ করতে পারেন, ভালো মতো করতে পারেন, তাড়াতাড়ি শিখতে পারবেন। সো হ্যাকিংয়ে অনেক ওপেন সোর্স টুলস আছে, বা কিভাবে আপনি ম্যানুয়ালি বাগ খুঁজবেন, কিভাবে, ধরেন একটা ওয়ার্ক ফ্লো আছে, হ্যাকিং শেখার একটা ওয়ার্ক ফ্লো আছে। আপনি যদি সেই ফ্লোটা ক্যাচ করতে পারেন প্রথম অবস্থায়, আপনি এমনিতে কিন্তু যখন জিরো থেকে শেখা শুরু করবেন, আমি কিন্তু বিগিনার থেকে শেখাই, তো আপনি জিরো থেকে যখন শেখা শুরু করতে পারবেন, তখন আপনি কি করতে পারবেন, তখন আপনি আস্তে আস্তে যত টপিক আছে আমি দেখাবো, কভার করব, আমি কিভাবে বাগ খুঁজবে, কিভাবে বাগ বাউন্টি করবে, বা প্রোগ্রামগুলো জয়েন করবে, কিভাবে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যাইতে পারবেন, বা আপনি কিভাবে একটা ওয়েবসাইট থেকে ম্যালওয়্যার রিমুভ করবেন, এই বিষয়গুলো আমি দেখাবো। এগুলোর সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রিলেটেড না। আচ্ছা, তবে আপনি একটা পর্যায়ে যায় আপনি নিজে ফিল করবেন যে আমার এখন শিখতে হবে প্রোগ্রামিং। কেন শিখতে হবে? কারণ ধরেন আপনি একটা ওয়েবসাইট, আপনার ধরেন 2cent ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনি একটা বাগ খুঁজবেন, বা বাগ না, আপনার ওয়েবসাইটে কিছু দুর্বলতা আছে যেটা আপনার ওয়েবসাইটে হ্যাক হতে পারে। তো এখন আমি ওয়েবসাইটটা স্ক্যানিং করতেছি, বা প্রথমে আমি সাবডোমেইন খুঁজতেছি, তারপর হচ্ছে মানে বাগ খোঁজা শুরু করছি, রাইট? তো এখন আমি জানি না যে ওয়েবসাইটের ব্যাকএন্ডে কি কাজ করতেছে, কিভাবে চলতেছে, ডেটাটা কিভাবে যাচ্ছে। এই জিনিসটা জানার জন্য আমাকে একটা সময় যায় ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। তো তার মধ্যে হইতে পারে পাইথনটা শিখলে মোটামুটি একটা কাভারেজ চলে আসে। তারপর জাভাস্ক্রিপ্ট আছে, সি আছে, এত কিছু শেখার থেকে পাইথনটা ভালো মতো যদি শেখা যায়, মোস্ট অফ দ্য কেসেস কাজ হয়ে যায়। কারণ সিকিউরিটি যত বেশিরভাগ টুলসগুলো পাইথনে লেখা থাকে আর কি। তো ওপেন সোর্স অনেক টুলস আছে যেগুলো ইউজ করা যায়। সো আমি বলি যে বিগিনার যারা স্টার্ট করতে চাচ্ছেন, তাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এত মাথা ব্যথা করার দরকার নাই। আপনি যদি প্রথম অবস্থায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান, তাহলে আপনার কি প্রবলেম হতে পারে? তখন আপনি যখন প্রোগ্রামিংয়ে যাবেন, প্রোগ্রামিং ম্যাথমেটিক্স টার্ম আছে, আপনার প্রোগ্রামিং অনেক প্রবলেম আছে, তো ওই সময়টাই আপনি মানে এই হ্যাকিংয়ের প্রতি থেকে আগ্রহটা হারাই ফেলবেন, কারণ আপনি প্রোগ্রামিংয়ে মজা পাচ্ছেন না। তো আপনি একদম ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছেন জায়গাটা থেকে। তো যখন আপনি হ্যাকিংয়ে মজা পাবেন, তখন আপনি প্রোগ্রামিং শিখতে যাবেন। দ্যাটস ইট। সেম প্যাটার্ন, সেলসম্যানশিপের সেম প্যাটার্ন। সেটা হচ্ছে যে তুমি প্রসেসটা যদি আগে দেখায় ফেলো, তাহলে সে মজা পাবে না। তুমি এন্ড রেজাল্টটা যদি আগে একটু দেখায় নাও, অর্থাৎ মুভির ট্রেইলারটা যদি আগে একটু দেখায় নাও, তাহলে পুরো মুভিটা দেখার একটা আগ্রহ জাগে যে এই যে দেখো হ্যাকিং এ এরকম মজা আছে। ও যদি এটা মজা পায়, তাহলে দিন শেষে ও প্রোগ্রামিং এক সময় শিখেই নিবে। প্রোগ্রামিং মানে খুব যে এক্সপার্ট হইতে হবে ব্যাপারটা এরকম না, তবে একটা ভালো ধারণা রাখতে হবে আর কি। মানে সারফেস লেভেল একটু যদি নলেজ থাকে, তাহলে ইজি হয় আমাদের জন্য। আচ্ছা, মানে একদম এক্সপার্ট হইতে হবে এমন কোনো বিষয় না। ওকে।
কারণ আপনি তো এখন টুলস লিখতেছেন না, টুলস লিখবেন বুড়া বয়সে বৈশা যখন Right. বয়স হয়ে যাবে তখন বৈশা টুলস লিখবো, তখন তো আমার আর জন্য নাই শরীরে আর কি। শাওন, এই ফিল্ডে এই এথিক্যাল হ্যাকিং এর ফিল্ডে ফিউচারটা কিরকম, এটা ডিমান্ডটা কিরকম, এটা আমি একটু জানতে চাচ্ছি তোমার কাছে। আর এখন যেহেতু এআইটা এখন খুব ফাস্ট মুভ করতেছে, এআই এর এই এথিক্যাল হ্যাকিং এ এই সেক্টরে কিরকম ভূমিকা রাখতে পারে? আমরা যদি ভাইয়া দেখি যে কোভিডের পরে, কোভিড শেষে আমরা সবাই ইন্টারনেট বেজ হয়ে গেছি, ইন্টারনেটের দিকে আমরা অনেক ঝুঁকে গেছি সবাই। সো এই যে ঝুঁকে গেছে, এটা কিন্তু আমাদের সাইবার সিকিউরিটি ফিল্ডের উপর অনেক একটা গ্রোপ আসছে, অনেক একটা ভালো বিস্তার আসছে। সো এখন যদি 2020-এর কথা চিন্তা করি, 2020 ওই সময়টাই কোভিড ছিল, ওই সময় মোটামুটি সাইবার সিকিউরিটি ফিল্ডটা অফ ছিল, বা ওই সময় থেকে আসলে গ্রো আপ শুরু হয়। আর 2022-এ আইসা এই সাইবার সিকিউরিটি ফিল্ডের ভ্যালু ছিল, মার্কেট ভ্যালু ছিল $202 বিলিয়ন। এবং এখন ধারণা করা হচ্ছে 2023 থেকে 2030 পর্যন্ত এটা 12% বাড়বে, অর্থাৎ $474 বিলিয়ন যাবে। সো আপনি বুঝতে পারতেছেন যে এটার মার্কেট ভ্যালু কি আর কি হইতে যাচ্ছে সামনে। ইন্টারেস্টিং, হিউজ। বাংলাদেশ থেকে এটার অপরচুনিটি কিরকম? বাংলাদেশ থেকে, আমাদের বাংলাদেশে আসলে আমরা নিজেরা সিকিউরিটি নিয়ে কনসার্ন না। আপনি যদি 20 টাকা দেন কাউকে, আপনাকে আইডি কার্ড দিয়ে দিবে, আমাদের বাংলাদেশে আইডি কার্ড দিয়ে দিবে। সো কিভাবে এটা এখনই হবে। তবে বাংলাদেশে অনেক কোম্পানি এখন সিকিউরিটি নিয়ে খুবই কনসার্ন, এবং তারা সিকিউরিটি স্পেশালিস্ট বা এথিক্যাল হ্যাকার হায়ার করতেছে। ইভেন লাস্ট টাইম আমাকেও 2-4টা এরকম অফার আসছে বাংলাদেশ থেকে। আর তুমি কি এরকম অফার পাও, মানে বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে কোনো অফার পাইছো কাজের? হ্যাঁ, আমি জবের অফার পেয়েছি। আমি তো পার্ট টাইম একটা জব করতাম ইউএসএ। আচ্ছা, ইউএসএ একটা পার্ট টাইম জব করতাম। ওরা হচ্ছে ওদের পুরো কোম্পানির যত সিকিউরিটি ইস্যুস ছিল, বা ওরা অন্য কোম্পানি থেকে এজেন্সির মতো কাজে নেওয়া। সো তোমার এখানে রিমোট জবেরও অপরচুনিটি আছে? অনেক অনেক। রাইট। ওকে, গ্রেট। জুনিয়র পেনিট্রেশন টেস্টার হিসেবে কাজ করতে পারবে, এথিক্যাল হ্যাকার হিসেবে কাজ করতে পারবে, অনেক অপরচুনিটি আছে। ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কোশ্চেনটা করলো নাফিস, আচ্ছা, এআই এর ব্যাপারটা হইতেছে, এআই আসলে এখন যে যুগ, দেখা যায় গ্রাফিক ডিজাইনের কথা যদি আমি চিন্তা করি, গ্রাফিক ডিজাইন দেখেন লোগো বানাই নিচ্ছে, রাইট? লোগো কিন্তু বানাই নিচ্ছে, আপনি এআই দিয়ে লোগো বানাইতে পারেন, কিন্তু আপনার মনের মতো হবে লোগোটা, আপনি যেটা চাচ্ছেন সেটা হবে। এআই কিন্তু 100% গ্র্যাব করতে পারে নাই গ্রাফিক ডিজাইনটাকে। আপনি কিন্তু হায়ার করতেছেন কাউকে থাম্বনেল বানানোর জন্য, রাইট? সাইবার সিকিউরিটি ফিল্ডে এআই খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারবে না। এখন ফেলছে, যেমন অনেক টুলস তো আগে থেকে অটোমেটেড অনেক টুলস আছে, যেগুলো হচ্ছে বাগগুলো খুঁজে দিবে। একটা ওয়েবসাইটে আপনি অটোমেটিক সব বাগগুলো খুঁজে দিবে, যেমন এক্সএসএল বলেন বা এসকিউএল বলেন, বা যেই বাগগুলো আছে। তো এই বাগগুলো, বেসিক যে বাগগুলো আছে, এগুলো খুঁজে দিবে অটোমেটিক। কিন্তু আপনার মনের মতো তো হবে না, আপনি তো খুঁজে নাও পাইতে পারেন। একটা এআই তো আপনাকে 100% রেজাল্ট দিবে না, সো আপনাকে ম্যানুয়ালি করতে হবে। সো এআই যে পুরা সাইবার সিকিউরিটিকে গ্রেপ করবে, ব্যাপারটা এরকম না। বাট এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যেরকম এআই যদি কথা বলি, এআই তো এখন খুব ইনফ্যান্ট স্টেজে আছে, রাইট? এটা খুবই একটা আর্লি স্টেজে, এটা অবশ্যই আস্তে আস্তে ডেভেলপ করবে। যেরকম গ্রাফিক ডিজাইনের যে এক্সাম্পলটা দিলা, যে আমার কোনো থাম্বনেল এখন পর্যন্ত কোনো গ্রাফিক মানে হিউম্যান গ্রাফিক ডিজাইনার, রাইট, এআই দ্বারা মানে থাম্বনেল ডিজাইন করানো হয় না। বাট মোস্ট লাইকলি দেয়ার উইল বি এ টাইম, হয়তো বা 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, যেখানে হয়তো এআই দ্বারা একদম আমি যেভাবে চাইতেছি হয়তো বা সেরকম। হ্যাঁ, একটা ব্যাপার আছে ক্রিয়েটিভিটির যে ব্যাপারটা, হয়তো বা একটা গ্রাফিক ডিজাইনারই সেটার পিছনে বলে দিচ্ছে, ডিরেকশনটা হয়তো বা দিয়ে দিচ্ছে। তা আমি জানতে চাচ্ছি কি এই জায়গাতে ব্যাপারটা কি এরকম হতে পারে কিনা, বা অপশন আছে কিনা, যে হয়তো এখানে মানে তোমাদের কাজগুলো আরো অটোমেটেড করা সম্ভব কিনা, যাতে করে তোমাদের ওয়ার্কলোডটা আরো মোর এফিশিয়েন্টলি তোমরা হ্যান্ডেল করতে পারবো এআর দ্বারা। ইজ ইট পসিবল? আচ্ছা, ইটস পসিবল বলতে কি, একটা পসিবিলিটি আছে। যেরকম ধরেন এখন তো আমাদের কাছে অনেক অটোমেটেড টুলস আছে, যেগুলো দিয়ে আমরা স্ক্যান করি বা একটা ইনিশিয়াল বাগ খোঁজা শুরু করি, বা এমন টুলস আছে যেটা হচ্ছে আপনাকে একটা স্ক্যান করে দিবে, বাগগুলো খুঁজে একটা রিপোর্ট অটোমেটেড জেনারেট করে দিবে, রাইট? তো এই যে করে দিচ্ছে, কিন্তু এটা কিন্তু 100% রেজাল্টটা দেয় না। যদি এআই ধরেন 100% রেজাল্ট দিছে 100%, বাট সেটা আপনি আপনার ক্লায়েন্টকে জমা দিচ্ছেন, সে টেস্ট করতেছে, আপনি প্রুফটা পাচ্ছেন না, তো আপনাকে ম্যানুয়ালি আবার খুঁজতে হবে। সো আমার মনে হয় যে এআই 100% গ্র্যাব করতে পারবে না, হয়তো আরও অ্যাডভান্স আসবে, বা কিছু এআই সার্ভিস আছেও যারা হচ্ছে
স্ক্যান করে দিবে বা অটোমেটিক আপনার সাবডোমেইনটা খুঁজে দিবে। সাবডোমেইন খোঁজার তো এমনি টুলস আছে, এটা এআই আসলে কোনো ইম্প্যাক্ট পড়ে না। তবে আমার মনে হয় না যে ভবিষ্যতে এইরকম কোনো পরিবর্তন হবে যে এআই পুরো সাইবার সিকিউরিটিকে নিয়ে নেবে, এটা হবে না। ওকে, কিন্তু থ্রেটসের পরিমাণ বাড়তে পারে মনে করো এআই এর কারণে? থ্রেটসের পরিমাণ, এআই চ্যাট জিপিটি তো চিনেন, হ্যাঁ, সবাই চিনে আমার চ্যাট জিপিটি এআই না একটা? হ্যাঁ। চ্যাট জিপিটি থেকে বাগ পায়া চ্যাট জিপিটি আর্ন করা যায়। চ্যাট জিপিটি থেকে বাগ পাইছে এবং সেটার জন্য বাউন্টি দিছে চ্যাট জিপিটি। নিচে কে? সাইবার সিকিউরিটি, যারা এথিক্যাল হ্যাকার বা পেনটেস্টার। ফেসবুকে এত বড় বড় বাগ আসে কই থেকে? ফেসবুকে অ্যাকাউন্ট টেক ওভার হয়ে যায়, মানে আপনার অ্যাকাউন্ট অন্য কেউ অ্যাক্সেস নিচ্ছে, এটা একটা বাগ পাইছে ফেসবুকে, টেক ওভার করছে, ফেসবুককে জানাইছে, ফেসবুক $2 লাখ বাউন্টি দিয়ে দিছে। কোথায় থেকে আসে এগুলো? তো এই যে এআই কথা বলতেছেন, ওর যে এআই বানাবে, ওর এআইতে বাগ থাকবে ভাই। ওই এআই যেটা ছিল, চ্যাট জিপিটি ছিল, চ্যাট জিপিটির ওইখানে ওই প্রম্পট যেটা ওইখানে যেখানে টাইপ করেন, ওটা দিয়ে ওদের সার্ভার অ্যাক্সেস না দিত, এমন বাগ ছিল যেটা দিয়ে সার্ভার নেওয়া যাচ্ছে বা ওদের ইনফরমেশনগুলো কালেক্ট করা যাচ্ছে। সো আপনি এআই কোথায় নিচ্ছেন? এআই তো বাগ বের হইতেছে। আমি একটা জিনিস মনে হয় ও এখন ক্লিয়ার করে দিলাম, সেটা হচ্ছে যে এআই তো আর এমন কিছু না যে মানে আলাদিনের চেরাগ, এটা তো না। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এআইটাও তো এক ধরনের কোডিং, সেই কোডটারও তো একটা টেস্ট করা লাগে, সিকিউরিটি চেক করা লাগে। অবশ্যই। সো উই নিড সাচ পারসন, such people. ভাই, নাথিং ইজ সিকিউর ইন দিস ওয়ার্ল্ড, নাথিং ইজ সিকিউর। আপনি আইফোনের কথা চিন্তা করেন, আইফোন এত সিকিউর কই? এই যে আইফোন এত সিকিউর বলেন না, লাস্ট ইয়ার কি হয়েছে? প্যাগাসাস একটা ভাইরাস আসছিল না, আইফোন ডিফেন্স করছে না, আইফোন অ্যাক্সেস নিছে না। সো নাথিং ইজ সিকিউর ইন দিস ওয়ার্ল্ড। আপনি কি সিকিউর বলবেন? ডাজন্ট ম্যাটার, গুগল, ফেসবুক, আপনি আমাকে গুগলে তো অ্যাভেলেবেল বাগ পাই, গুগলের তো নিজেদের বাগ বাউন্টি প্রোগ্রাম আছে, ওদের এখানে হাজার মানে বাগ হান্টার যারা বাগ হান্ট করে, বাগ খুঁজে প্রতিনিয়ত বাগ খুঁজে, যদি বাগ পাই গুগলকে জানাই, গুগল পে করে। কিছুদিন আগে ইনস্টাগ্রামে রিলস তো আপনারা ইউজ করেন সবাই, ইন্ডিয়ান এক ছেলে, ওই কি করছে, ইনস্টাগ্রামে রিলস ধরেন আপনার প্রোফাইল, এটাকে আইডুর বলে আর কি, আইডুর ভার্নাবিলিটি। তো আপনার রিলসের মানে থাম্বেল সে চেঞ্জ করতে পারতেছে তার ওইখান থেকে, আইডুর, হ্যাঁ, ইনসিকিউর অবজেক্ট রেফারেন্স। সো এইটা কি করছে, আপনার থিমের থাম্বেল ও চেঞ্জ করতেছে। এইটা জানাইছে ইনস্টাগ্রামকে, ইনস্টাগ্রাম বাউন্টি দিছে কত? আইডিয়া করেন তো কত হতে পারে আপনার বলেন? যেহেতু অলরেডি বলছে $2 লাখ, ইনস্টা কত দিতে পারে বলেন? এরকম $50,000 তাকে বাউন্টি দিছে, $50,000, আর বোনাস দিছিল আরো $10,000 মতো। তো চিন্তা করেন যে আসলে কিছুই সিকিউর না। আপনি গুগলের কথা বলেন, গুগল সিকিউর কিভাবে? গুগলে এখন হাজার বাগ পাচ্ছে। অ্যাপেল সিকিউর না, অ্যাপেলের ওয়েবসাইট হয়, অ্যাপেলের সব কিছুতেই বাগ পাওয়া যায়, বাগ খুঁজতে হয়। এই শাওন ভাইয়া, তুমি একটু তোমার এই কাজের এক্সপিরিয়েন্সের মজার কোনো একটা অভিজ্ঞতা শেয়ার করো না ভাই। এরকম একটা ওয়েবসাইট বা এরকম একটা কিছু আমরা এইভাবে করে সলভ করছিলাম, একটু কিছু একটা শেয়ার করো। মজার আমার কাছে অনেক তো কাজ করছি আসলে। মজার মধ্যে আমার একটা কথা খুব মজার আছে। একটা, আমি যখন প্রথম কাজ শুরু করি তার কিছুদিন পরে আর কি, যখন আমার গ্রো আপ শুরু হয়, তখন আসলে ডলারটা আমার কাছে অনেক ম্যাটার করতো। মানে $50, $500 কাজ করলে আমি রাজা, ব্যাপারটা এরকম ছিল। তো ওই সময় একটা ইউএসের একটা ডক্টর আমাকে নক করছে, তার কিছু নোটস পাবলিশড হয় আর কি, গুগলে পাবলিশড হওয়ার পর সে আসছে সেটা রিমুভ করবে। গুগল একটা সার্ভিস আছে যেটা দিয়ে, আমি জানতাম না, আমি ওই কাজটা আসার পরে আমি রিসার্চ করি, খুঁজি কিভাবে করা যায়। তো ওইটা করার পর গুগল একটা সার্ভিস আছে যেগুলো হচ্ছে আপনি আপনার কন্টেন্ট, ফেক কন্টেন্ট বা নিউডিটি যে কোনো কন্টেন্ট আপনি রিমুভ করতে পারবেন, গুগলের কাছে রিকোয়েস্ট করতে পারবেন যে তুমি এটা আমাকে রিমুভ করে দাও। সো আমি কি করি, ওর কাজটা নিই, $1,000 কাজ নিই আমার কাছ থেকে। নেওয়ার পর এখন আমি শুরু করি খোঁজা। পরে কি করি, ওই রিকোয়েস্ট করি গুগলের কাছে, ওর ইমেল দিয়ে আমি রিকোয়েস্ট করি, কয়েকটা রিকোয়েস্ট করি, ওর সব ইগুলা রিমুভ করে দেয়, ওর পয়েন্টগুলো ডিলিট করে দিই। ডিলিট করার পর ঈদ ছিল আমার ওই দিন, আমাকে ঈদের $200 ঈদ বোনাস দিছিল ভাই, আমাকে $200 ঈদ বোনাস দিছিল। এটা একটা আমার মানে এটা ভোলার মতো না যে আমাকে একটা ক্লায়েন্ট আমাকে $200 ঈদ বোনাস দিছে, মানে আমাকে টোটাল $1,200 পে করছে ওই। ওয়াও, ইন্টারেস্টিং। তারপর আরও একটা আছে, একটা ক্লায়েন্টের পুরা হাউস কন্ট্রোল করতাম আমি। একটা ক্লায়েন্টের
পুরা বাড়ি আমি কন্ট্রোল করতাম, আমি দেখতাম কোথায় কে যায়, ও কি করে, ওর সিসি ফুটেজ, ওর ইনস্টাগ্রাম সবকিছু আমি দেখতাম একটা ক্লায়েন্টের। হ্যাঁ, ও আসছিল, ওর হচ্ছে মানে সবকিছু হ্যাক বলতেছে, ওর সিসি ফুটেজ বা ওর ইনস্টাগ্রাম হ্যাক ছিল, ওর ইনস্টাগ্রাম আমি রিকভার করে দিয়েছিলাম সাপোর্টের কথা বলে। তারপর ওর হচ্ছে ফোনে ম্যালেসিয়াস অ্যাপ্লিকেশন ইনস্টল ছিল, ওর সিসি ক্যামেরা ছিল, ওইটাও মানুষ দেখতো। সিসি ক্যামেরার আশেপাশ থেকে আমাদের বাংলাদেশে তো ধরেন ট্রাফিক ক্যাচ করা যায় না, মানে ওই যে সফটওয়্যারগুলা বা যে টুলসগুলা থাকে সেগুলো তো অ্যাভেলেবেল না, মানে ইললিগ্যাল, ওই সব দেশে সবগুলো অ্যাভেলেবেল, তো হ্যাকাররা চাইলে করতে পারে। তো ওই দেখতেছে, দেখার পর আমাকে বলছে, পরে আমি হচ্ছে ওইগুলো ফিক্স করছি এবং আমি সারা রাত বসে বসে ওর বাড়ি পাহারা দিতাম। আমাকে সিকিউর করতে বলছে, আমি সিকিউর করতেছি, সব কিছু চেক করতেছি, আমি দেখতেছি হানিপট সেট আপ করছিলাম। হানিপট হচ্ছে কোন আইপি থেকে রিকোয়েস্ট আসছে বা সবগুলো চেক করা যায়। সো আমি বসে বসে দেখতেছি কোথায় দিকে কে আসতেছে যাইতেছে, ওর বাসায় কুকুর ঢুকতেছে, কি করতেছে, ওর আম্মু বাসায় থেকে বেরোইতেছে, সবকিছু আমি চেক করতাম আর কি। আমি ওর ইনস্টাগ্রামে অ্যাক্সেস ছিল আমার কাছে অনেকদিন, ইনস্টাগ্রাম পরে আমি বলছি যে তোমার ইনস্টাগ্রাম, মানে ও জানতো যে আমার কাছে আমি চেক করতাম আর কি, আমি রিকভার করে দেওয়ার পরে আর কি। অনেকদিন ও আমার সাথে এখন অ্যাড আছে ফেসবুকে, ওর সাথে অ্যাড আছে এখন। তুমি যখন ওদের সিকিউরিটি ক্যামেরা এগুলো দেখতেছো বা ইয়ে করতেছো, তো ওই সময় তুমি এটাও দেখতে পাচ্ছিলা কারা কারা চেষ্টা করতেছে ওর সিস্টেমে হানিপট সেটআপ করা ছিল। হ্যাঁ, সো কম্পিউটারে হানিপট সেটআপ করা ছিল, আমি দেখতাম আর কি, আইপি দেখা যেত। আচ্ছা, ইন্টারেস্টিং। আচ্ছা, মাঝে মাঝে না কতগুলো কন্টেন্ট আসে, একসময় খুব দেখতাম আমি, সেটা হচ্ছে মানে হ্যাক করার চেষ্টা করতেছে কোনো একটা দেশ থেকে, পার্শ্ববর্তী বা কোনো আশেপাশে মনে করো দেশ থেকে খুব কয়েক রকম স্ক্যাম করার চেষ্টা করতেছে, কিন্তু যে মানুষটাকে স্ক্যাম করার চেষ্টা করতেছে সে ওদের পুরো মনে করো কল সেন্টারে অ্যাক্সেস নিয়ে পুরোটা, ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, আমি বুঝছি আপনি কোন কন্টেন্টটা দেখছেন, কথা বলছি বা কাদের কথা। ওদেরও একটা আছে, ওরা স্ক্যামারগুলোকে ধরে, পুরো ফেসলেস দেখায় না, কি জানি নাম, জন না কি জানি নাম, জিম ব্রাউনি, দ্যাটস দ্য বিগেস্ট গাই। আরে বাপ রে বাপ, ওরা আসলে দেখাবে না, যারা ব্ল্যাক হ্যাট বা যারা হ্যাকিং, ওরা কি সাইবার সিকিউরিটির, ওদের আসলে কোনো মানে ওরা যেমন বলা যায় ওরা সাইবার সিকিউরিটি আমি বলি কি, সাইবার সিকিউরিটি মেইনলি কি আমাদের সেটাও জানতে হবে। সাইবার সিকিউরিটি এবং এথিক্যাল হ্যাকিং দুইটা আলাদা, বাট দুইটা রিলেটিভ, দুইটা দেখা যায় কাছাকাছি। হ্যাঁ, একটা মানে কাছাকাছি, দুই কাজ। সাইবার সিকিউরিটি হচ্ছে কম্পিউটার সিস্টেম, তারপর হচ্ছে ডেটা, ইনফরমেশন, তারপর বিভিন্ন সাইবার থ্রেটস, এইগুলা থেকে প্রোটেক্ট করার যে প্র্যাকটিস, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। আর এথিক্যাল হ্যাকিং হচ্ছে একটা সিস্টেমের ভালনারেবিলিটি খুঁজে বের করা এবং ওই সিস্টেমকে আরো সিকিউর কিভাবে করা যায়, সেই কাজটা হচ্ছে এথিক্যাল হ্যাকারের। ওরা হচ্ছে এথিক্যাল হ্যাকার, কিন্তু ওরা ব্ল্যাক হ্যাটে কাজ করে। ওরা দেখা যায় একটা সিস্টেমে, ওদের সিস্টেম হ্যাক করতেছে, হয়তো বা ওদের সিস্টেমে কোনো ম্যালেসিয়াস অ্যাপ্লিকেশন ইনস্টল করতেছে, বা এনি হাউ ওরা হ্যাক করতেছে, বা মেলের থ্রুতে বা ফিশিং করতেছে, হোয়াটএভার। সো ওইভাবে হ্যাক করে ওরা দেখাই। এক্স্যাক্টলি, দে হ্যাভ বিন ফাইটিং যেন স্ক্যামের পরিমাণ কমে যায়। আপনারা দেখতেছেন একদিন, তাই একদিনই হ্যাক করছে, আলটিমেটলি না। হ্যাকিং ধৈর্যের বিষয় ভাই। ধরুন আমি আপনাকে হ্যাক করব, প্রথমে আমি আপনাকে কি করব, আপনাকে তো ডাইরেক্ট হ্যাক করবো না আমি, প্রথমে আপনার প্রত্যেকটা স্টেপ আমি ফলো করব। আপনি কি খাইতে ভালোবাসেন, আপনি কি পড়েন, আপনার কোন আর্টিকেল পছন্দ, আপনি কোন জিনিসটার প্রতি অ্যাট্রাক্ট, বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যেটাকে বলে, তাহলে আপনার বিস্তারিত আমি জানবো। তারপর ধরেন আমি আপনার ফেসবুক আইডি হ্যাক করবো সাপোজ, তখন আমি কি করব, যদি আমি কোনো একটা ফিশিং লিঙ্ক আপনাকে দিই, তাহলে আপনার যেটা ভালো লাগে আমি সেটাই দিব আপনাকে, আপনি ক্লিক করতে বাধ্য, রাইট? ধরেন ভাই খাইতে পছন্দ করে, নাফিস ভাই খাইতে পছন্দ করে, এখন নাফিস ভাইকে আমি খাবারের ছবি দিব, রাইট? বা ধরেন আমি আপনার ফোন হ্যাক করব, তো আপনি ফোনের মধ্যে আমি একটা সফটওয়্যার ইনস্টল করব, ধরেন আপনার অ্যান্ড্রয়েড তো ইউজ করেন, তো অ্যান্ড্রয়েডে আমি একটা সফটওয়্যার ইনস্টল করবো, বা আপনার কম্পিউটার সফটওয়্যার ইনস্টল করবো, সেটা আমি একটা পিকচারের সাথে অ্যাটাচ করে দিব। এখন কি পিকচার আমি অ্যাটাচ করবো আপনার সাথে, সেটা ডিপেন্ড করবে ভাই যেমন কন্টেন্ট ক্রিয়েট করে, ভাইকে আমি আপনি যেমন বিজনেস পছন্দ করেন, আপনাকে আমি এমন একটা বিজনেসের আইডিয়া দিয়ে একটা ইমেজ দিলাম, আপনি ক্লিক করলেন, ডাউনলোড করলেন, ছবি ওপেন করলেন বা ডাবল ক্লিক করলেন, আপনার সিস্টেমে ইনস্টল হয়ে গেল। সো হ্যাকিং আসলে একদিনে করতে পারবেন না, আপনার ধৈর্য ধরতে হবে। ওরাও কিন্তু ধৈর্য ধরে বসে বসে হ্যাক করে, তারপর আপনাদের দেখায়, মানে ওরা মাথার ঘাম পায়ে ফেলে তারপরে পরিশ্রম করে, তারপর আপনাদের দেখায় ইলিগালি। তারা তো আর্ন করতেছে না, ইউটিউব থেকে আর্ন করতেছে না, তুমি হচ্ছে মাথার ঘাম পায়ে ফেলে আর্ন করতেছো মাশাআল্লাহ লিগ্যালি। আল্লাহ শুকরিয়া, মাশাআল্লাহ। আচ্ছা, মানুষজন তোমার কাছে সাপোর্টের জন্য আসে না দেশ থেকে? মানুষ আমার কাছে সাপোর্টের জন্য আসে,
বাট আসে যার জন্য সেটা হচ্ছে সবচেয়ে বোরিং একটা সাপোর্টের জন্য আসে, সেটা হচ্ছে ফেসবুক হ্যাক হয়ে গেছে রিকভার করে দেন ভাই, বা আমার গার্লফ্রেন্ডের ফেসবুক আইডিটা হ্যাক করে দেন ভাই। এই সাপোর্টগুলোর জন্য বেশি আসছে। এখন মানে রিসেন্ট কোনো ঘটনা অথবা তখন কি করো? তখন আমি বলি যে $10,000 লাগবে যদি গার্লফ্রেন্ড আইডি হ্যাক করতে বলে। তুমি করবা 10,000 দিলে? 10,000 টাকা অ্যাফোর্ড করতে পারবো, ডলার টাকা না বলছে আর কি, ইচ্ছা করে যত করে নাই এখন তো আই আন্ডারস্ট্যান্ড, আমি টাকা চাচ্ছি, আমি ডলার চাচ্ছি। আই আন্ডারস্ট্যান্ড, So, আই আন্ডারস্ট্যান্ড। আসলে এই একটা ব্যাপার। আর ভালো যদি কোনো সাপোর্টের জন্য আসে, যেমন তার সিকিউরিটি পারপাস, তার সিস্টেম হ্যাক হয়েছে বা তার ওয়েবসাইট হ্যাক হয়ে গেছে বা ওয়েবসাইটে ম্যালওয়্যার বা হোয়াট এভার, কোনো একটা লিগেল বা তার কোনো লাইক এমন কোনো পিকচার পাবলিশড হয়েছে, যেটা আমি করছি আগে, আমার এক্সপিরিয়েন্স আছে। সো এমন যদি কোনো কাজে আসে তো সেক্ষেত্রে আমি দেখা যায় হেল্প করি। তো এমন না যে আমাকে বাজেট দিতে হবে, আমার পেমেন্ট করতে হবে, ব্যাপারটা এরকম না, তবে হেল্প করি। লাস্ট টাইম একটা ডক্টর আপু আসছেন, ওনার আসলে ফেসবুক পেজটা হ্যাক হয়েছে ওই স্ক্যামারের থ্রুতেই, একটা এজেন্সি মেনটেন করতো, এজেন্সির কাছ থেকে হ্যাক হয়েছে। বাট ওনার ফেসবুক পেজে কিছু আজে বাজে কন্টেন্ট, মানে নোটস টাইপের কন্টেন্ট পোস্ট করা হচ্ছে। তো উনি আসছে আমার কাছে, ওনার কি মান সম্মানটা নিয়ে একটা টানাটানি। তো আমি চেষ্টা করছি ওনাকে হেল্প করার, ফেসবুক সাপোর্টে আমি কথা বলছি। আমি বলছি ফেসবুকের সাপোর্ট যেহেতু উনি যাইতে পারতেছিল না, আমি লাস্ট 2 ঘন্টা আমি ওনার সাথে এভাবে হেল্প করছি। বা আমি ফেসবুকে নিজে কল দিয়েছি লাইভ থেকে, লাইভ সাপোর্ট আছে ফেসবুকের। তো কল দিয়ে বললাম যে আমার সিস্টারের হ্যাক হয়ে গেছে, তো হোয়াট এভার তুমি কিছু একটা করো। তবে ওরা আসলে কতদূর কি করবে আমি জানি না, তবে চেষ্টা করছি হেল্প করার। তো চেষ্টা করি আর কি। তবে যদি ভালো কোনো হেল্পিং জন্য আসে, তো এখন যদি গার্লফ্রেন্ডের আইডি হ্যাক করতে আসে, সেটা তো ভাই কিভাবে আমি আরো বেটার সিকিউর থাকতে পারি, তুমি ফার্স্ট যেটা বুঝলা। প্লাস আরেকটা, এই যে আমি হ্যাকড হয়ে গেলাম, এবার আমি যে ফেসবুকের সাপোর্ট চাইতে পারবো, আই উইল নট ওয়েট ফর শাওন মির, কারণ শাওন মির তো তুমি কয়জনকে সাপোর্ট দিতে পারবা? ঠিক আছে, মানলাম তুমি চেষ্টা করছো, আরও তোমার অনেক স্টুডেন্ট থেকে শুরু করে কমিউনিটিতে তুমি চেষ্টা করতেছো আরও অনেকে যেন ইথিক্যাল হ্যাকিংয়ে আসেন, ভেরি গুড। বাট তুমি তো এরকম পারবা না। মনে করো আমি আটকে গেছি কোনো একটা জায়গায়, এখন আমি তোমার কাছে খুঁজবো নাকি আমি যদি কিছু জানতাম, আমিও যদি নিজে একটু সাপোর্ট দিতে পারতাম, তাহলে এই ইনফরমেশনগুলোকে অ্যাভেলেবল আরও করা যায় না বা আরও অ্যাক্সেসেবল করা যায় না? হ্যাঁ দেখেন ভাইয়া, আমরা মূলত যে ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি শিখবো আর্নিং করার জন্য, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা আমাদেরও নিজেদের অনেক কিছু জানার আছে, যেটা আপনি জানি না হয়তো বা। তবে আমরা যদি নিজেরা জানি, নিজেরা যদি সিকিউর থাকে, আপনি যদি 5 বছর পরের কথা চিন্তা করেন, তাহলে আমাদের আজকে যে সিকিউরিটির অবস্থা, এটা তা থাকবে না। এটা আরো আগাবে, আরো হ্যাকার বাড়বে বা আরো সিকিউর হবে। তো এই জিনিসগুলোর সাথে আপনাকে তাল মিলাইতে হলে আপনাকে কিছু একটা শিখতে হবে, যেটা আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারবেন। নট অনলি যে মানে টাকার জন্য সবকিছু করতে হবে, ব্যাপারটা এরকম না। আমাদের নিজেদের কিছু প্যাশন থাকে না, প্যাশনের জায়গা থেকেও করতে পারি। নিজেকে সিকিউর রাখার জন্য আমি সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং শিখতে পারি। শিখলে আমি অনেক কিছু শিখতে পারবো, এটুকু আমি শিওর। আমি আর্ন করতে পারি না পারি সেটা হচ্ছে পরের কথা, বাট আমি শিখতে পারবো। যদি আমার শেখার ইচ্ছা থাকে, আমি শিখতে পারি, তখন আমি আর্নিং এর কথা চিন্তা করতে পারি। আচ্ছা, আমাদের পডকাস্টের একদম শেষের দিকে চলে আসছি, তারপর এই দুইটা জিনিস তোমার কাছে একটু জিজ্ঞাসা করে রাখি আমি। একটা হচ্ছে হ্যাকিংটা, তার মানে আমি বুঝতে পারতেছি হ্যাকিংটা যদি আমি শিখে যাই আর আমার ভেতর যদি ইথিক্স না থাকে, তাহলে এটা শুধুই হ্যাকিং। হ্যাকিংয়ের সাথে যদি ইথিক্স জুড়ে যায় তাহলে এটা ইথিক্যাল হ্যাকিং। এখন তুমি আমাকে বলো, নাফিস একটা এডটেক চালাইতেছে, হি ইজ ডুইং ভেরি গুড, মাশাআল্লাহ। আমরাও চেষ্টা করতেছি কন্টেন্টের মাধ্যমে মানুষকে শেখাইতে। এখন আমি যদি স্কুল কলেজে একদম বাচ্চাদের কাছে ইথিক্যাল হ্যাকিংটা নিয়ে আসি এবং তাদেরকে শেখানো শুরু করি, ওরা কি আসলে এটাকে ইথিক্যাল হ্যাকিংয়ে কনভার্ট করবে না, নাকি ওরা ওইভাবে বুঝবে না, ওরা এটাকে হ্যাকিং করেই আসলে ছড়াবে? মানে আসলে কি করা উচিত আমাদের? এটা আসলে ডিপেন্ড করবে কার কাছ থেকে শিখতেছেন বা সে আপনাকে কিভাবে শিখাচ্ছে। এখন আমি একটা ট্রেনিং এর সময় একটা কথা সবসময় বলি, আপনি প্র্যাকটিস করবেন হচ্ছে এথিক্যালি। মানে আপনি ধরেন একটা বাগ পাইছেন, আপনি ওনারকে জানান যে আপনি বাগটা পাইছেন বা দুর্বলতা আছে, আপনার ওয়েবসাইটে হ্যাক হইতে পারে, বাট ওইটার মধ্যে ঢুকে আপনি কোনো ডেটা টেম্পার করতে পারবেন না বা ডেটার কোনো ক্ষতি করতে পারবেন না। জিনিসটা অ্যাকচুয়ালি আমি একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, ভুল হলে আমাকে প্লিজ রেকটিফাই করে দাও। আমার কাছে মনে হচ্ছে জিনিসটা খুব সেন্সিটিভ। এই জিনিসটা সেন্সিটিভ এই কারণে যে আমরা এই নলেজটা ধারণ করতেছি না, এবং ভুল মানুষগুলোর হাতে যদি এই জিনিসটা পড়ে যায় তাহলে খুব ভয়ঙ্কর কিছু হয়ে যাবে, যেটার জন্য আমরা হয়তো প্রিপেয়ার্ডও না। প্রিপেয়ার বলতে কি দেখেন ভাইয়া, সবারই একটা মানে ভালো দিক থাকে, খারাপ দিক থাকে। এখন ধরেন আমি যদি হ্যাকিং শিখতাম, তাহলে ধরেন আমি খারাপ ব্ল্যাক হ্যাট হ্যাকার,
তো আমার পরিণতি কি হবে? আমি কি কোনোদিন এভাবে পডকাস্টে এসে কথা বলতে পারতাম? সম্মানের সাথে আমি টু সেন্স পডকাস্ট না ওটা কি হইতো, ডার্ক ওয়েব পডকাস্ট, ডার্ক ওয়েব পডকাস্ট, আমার মুখে একটা মাস্ক থাকতো, হ্যাঁ আমি এভাবে কথা বলতে পারতাম। তো যদি আমি এমন কিছু করলাম, ধরেন আমি বাংলাদেশে এমন একটা অকারেন্স করলাম, তো আমার কি হইতো? জেল। আর আপনি কি জানেন যে সাইবার সিকিউরিটি বা এই যে ইললিগেল মানে সোশ্যাল মিডিয়া বা যেটাই বলেন, এই সাইবার সিকিউরিটি যে অকারেন্স গুলা ঘটে বা হ্যাকিং রিলেটেড যে অকারেন্স গুলা ঘটে, সাইবার ক্রাইম যেটাকে আমরা বলি, এটা কিন্তু একজন মানুষ মার্ডার করছে, ঠিক আছে, তার যে শাস্তি হবে তার থেকে ডাবল শাস্তি হবে, এটাই ইউনো ডিজিটাল নিরাপত্তা আইন এতটা স্ট্রং। তাইলে তার যাওয়ার আগে তার বাবা মার কথা ফার্স্ট অফ অল চিন্তা করতে হবে, এটা একটা কথা। তবে আসলে হ্যাকিং বলতে হচ্ছে সবাই আসলে যায় না, আমি যতদূর দেখছি যারা ব্ল্যাক হ্যাট করবে, ধরেন আপনি শিখতেছেন, যাদের খারাপ মানে চিন্তা ধারণা থাকবে তারা এনিহাও শিখবে ভাই। ধরেন আপনি যদি শিখবেন, আপনি হ্যাক করার ইচ্ছা, আপনি এনিহাও শিখবেন, কারণ এখন অনেক রিসোর্স আছে, অনেক রিসোর্স আছে হ্যাকিং শেখার জন্য, ইংলিশ রিসোর্স বলেন, বাংলা রিসোর্স বলেন, অনেক রিসোর্স আছে। বাট শেখার ইচ্ছে থাকলে আপনি এখান থেকে ওপেন সোর্স আছে, শিখতে পারেন, আপনার ট্রেনার দরকার নাই। তোমার কথা অ্যাকচুয়ালি মানে ক্লিয়ার। আমাদের ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং এ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন পড়লাম না, আমাদের বুঝছো ইথিক্স একটা সাবজেক্টই ছিল, ইথিক্স। কারণ একটা কোট আছে যে মানে সায়েন্স যদি ইথিক্সের বাহিরে থাকে, অথবা মনে করো ইঞ্জিনিয়ারিং যদি ইথিক্স ছাড়া হয়ে থাকে, তাহলে সেটা খুব মানে মানব সভ্যতার জন্য সেটা খুব ভয়ঙ্কর হতে পারে। এখন ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে ওই ক্লাসে ইথিক্স পড়ে বোধ আমি মাত্র 40 পেয়ে পাস করছিলাম কোনো মতে, বুঝছিস, ইথিক্স সাবজেক্টে। তার মানে আমার কাছে মনে হয়েছে আবার এসএসসি পরীক্ষায় বুঝছো সবগুলো এ প্লাস ছিল, খালি সমাজে এ পাইছিলাম, গোল্ডেন পাইনি এই জন্য। তার মানে আমি অসামাজিক। তো আমার কাছে ও না, সমাজ না আমার মনে পড়ছে ইসলাম শিক্ষা। ও মাই গড, আমি ইসলাম শিক্ষায় এ প্লাস পাই নাই বলে আমি গোল্ডেন মিস করছিলাম। এনিওয়ে, তো ঘটনা হচ্ছে এক্স্যাক্টলি যেটা মনে হয় ইনস্টিটিউশন থেকে একবারে পুশ করে মনে হয় এরকম ইথিক্স শেখানো আসলে সম্ভব না। না, আমার মনে হয় যে ফ্রম ফ্যামিলি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আসলে চেষ্টা করে যাওয়া যেন ইথিক্সটার প্র্যাকটিস করা যায়। অলরাইট দেন এনি আদার রিমার্কস? আর একটা ফাইনাল কথা বলো, আমার মোবাইলে আমার ফ্যামিলির যে ছবি টবি রাখি, আমি কি রাখতে পারবো নাকি বাদ দিব? মোবাইলে ভাই আমার অ্যান্ড্রয়েডের উপর কোনো বিশ্বাস নাই, আমি আইফোনের উপর বিশ্বাস পাই না, অ্যান্ড্রয়েড। আমার ওয়াইফের নাম, আমি তো না সোশ্যালি ভাবে না বলি, আমার ওয়াইফের নাম এ বি যেটাই হোক, হ্যাঁ আই লাভ ইউ সো মাচ, কিন্তু তোমার সব ছবি আমি ডিলিট করে দিচ্ছি। না, ছবি বলতে হচ্ছে কি পার্সোনাল কোনো কিছু মোবাইলে না রাখাই বেটার। আর সব থেকে একটা মজার কথা হচ্ছে কি ভাইয়া, এই যে আপনারা শুনতেছেন যে সাইবার সিকিউরিটিতে ফ্রিল্যান্সিং করা যায়, বা অনেকেই কিন্তু ফ্রিল্যান্সিং করতেছে, হ্যাঁ অনেকে ফ্রিল্যান্সিং এখন করতেছে বা এই সেক্টরে মুভ করতেছে। এই সেক্টরে কিন্তু অনেক আগে থেকে আমাদের বাংলাদেশে অনেকে কাজ করে, যারা বাঘ হান্টার হিসাবে কাজ করে, বিভিন্ন কোম্পানির বাঘ খুঁজে বা ইন্টারন্যাশনালি বাঘ বাউন্টি করে, অনেক ভালো ভালো বাঘ হান্টার আছে আমাদের বাংলাদেশে। বাট এই ফ্রিল্যান্সিং দেখতেছেন না ভাইয়া, এই ফ্রিল্যান্সিং হাইপটা উঠে আমার থেকে। সাইবার সিকিউরিটি যে ফ্রিল্যান্সিং করা যায়, এই ফ্রিল্যান্সিং এর হাইপটাই উঠে আমার থেকে। আমি একটা মানে শোতে, আর জি কিবরিয়া ভাইয়ের শোতে, ওনার ওই শোতে যে বলার পর মানে তারপর থেকে আসলে মানুষের মধ্যে সাইবার সিকিউরিটি দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় এই ব্যাপারটা ঢুকে আমি দেখি। তুমি বলতেছো যে বাজ ক্রিয়েট করা যে ব্যাপারটা, চারদিকে যে একটা রেজোনেন্সের ব্যাপারটা, চিৎকার দিয়ে বলা আরে ভাই এই ফিল্ডে ফ্রিল্যান্সিং হয়, এবং তারপর থেকে আমি মার্কেট প্লেসগুলোতে দেখতেছি যে ধরেন যে কিছুই জানে না সেও যা ট্রাই করতেছে। সো এই ক্ষেত্রে কি হচ্ছে, মার্কেট প্লেসটা নষ্ট হচ্ছে। যেমন আমরা এনাফ স্কিল না হয়ে আমরা মার্কেট প্লেসে যাচ্ছি, এটা একটা প্রবলেম, অনেক বড় প্রবলেম। কারণ আমরা আর্ন করতে চাই, আমরা টাকা আর্ন করতে চাই, রাইট? কিন্তু আমরা আর্নিংয়ের জন্য যে স্ট্রাগল করতে হয় বা যে প্যাটার্নগুলো থাকে সেগুলো আমরা ফলো না করে আমরা ফিল্ডগুলোতে চলে আসি। সো এই প্রবলেমে আমাদের মার্কেট প্লেসগুলা বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোর ক্ষতি হচ্ছে। যেমন অনেক ক্লায়েন্ট আছে যারা বাংলাদেশি ফ্রিল্যান্সারকে কাজ দিতে চায় না। কেন দিতে চায় না? কারণ তারা স্কিল না, তারা কাজ নিচে কাজ করতে পারে নাই, কাজ উঠাইতে পারে নাই। সো এই যে কাজ উঠাইতে পারে নাই, কাজ দিতে পারে নাই, খারাপ বিহেভিয়ার বা কমিউনিকেশন গ্যাপ আছে তাদের। কমিউনিকেশন গ্যাপ বলতে লাইফে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কমিউনিকেশন। যেমন আপনি যদি আমি আপনার সাথে কথা বলতেছি, এখন কথা বলে আপনাকে যদি আমি নাই ফিল করাইতে পারি
যে আমি কিছু আপনাকে দিতে পারবো বা আপনার সাথে আমি গম্ভীরভাবে কথা বলতেছি, সো ব্যাপারটা তখন আপনার কাছে খারাপ লাগবে, আপনার সাথে কথা বলতে চাইবেন না। বা আমি যেমন চোর, যখন একজন চোর, সাপোজ একজন চোর চুরি করে, রাইট, একজন চোর চুরি করে, তার বন্ধু কারা? চোররা। তাদের কমিউনিকেশন তৈরি হয় কোথায়? চোরের মধ্যে। এখন একজন হ্যাকার, তার বন্ধু কারা থাকবে? হ্যাকার্স থাকবে, কারণ সে তো চাইবে না যে একজন নর্মাল কাউকে কমিউনিকেশনের সাথে যোগাযোগ করুক, তাহলে তো তাদের ব্যাপারগুলা তাদের সাথে শেয়ার হয়ে যাবে, তাই না? তো চোর চুরি করে হচ্ছে কেন? চোর কমিউনিকেশন বানায় কেন? তাদের কাছ থেকে যাতে হেল্প পাই, রাইট, যাতে চুরি করার সময় একটা হেল্প পাই। তো আমাদের ব্যাপারটাও তাই, আমরা যেই ফিল্ডেই কাজ করি, আপনাদের যা ফ্রেন্ডরা আছে তারা কিন্তু সবাই মোটামুটি কন্টেন্ট ক্রিয়েটের সাথে যুক্ত বা বিজনেস রিলেটেড, রাইট, বিজনেস রিলেটেড। কেন? কারণ আপনাদের একটা ফলো আছে যেখানে আপনি যদি একটা সমস্যায় পড়েন আপনি তার কাছে হেল্প নিতে পারবেন। এক্স্যাক্টলি ট্রু। সো এই ব্যাপারটাও তাই, যে আমাদের সব থেকে মেইন গ্যাপটা হয় এই জায়গাটাই, যে ধরেন আমি একটা জিনিসে গেছি, আমি ধরেন প্রোগ্রামিং শিখবো, আমার কোনো প্রোগ্রামার ফ্রেন্ড নাই, আমি একটা প্রবলেম পড়ছি, আমি কিভাবে সলভ করবো? গুগলে যাচ্ছি, ইন্টারনেটে যাচ্ছি, বাট গুগল ইন্টারনেটে আমাদের ইংলিশের ঘাটতি আছে, আমরা বুঝতে পারি না কিভাবে শিখবো। সো এই যে না বোঝার ক্ষমতাটা, তখন আমাকে হেল্প নিতে হয়। সো আমাদের কমিউনিকেশনটা খুব দরকার। Excellent, excellent. What a podcast it was. Very fruitful, very interesting, very I hope important. যে আমরা more ethical hackers আমরা বাংলাদেশে দেখবো। আচ্ছা, কেউ যদি তাহলে শিখতে চায় তাহলে they can contact with you নাকি? আমি ডেসক্রিপশনে দিয়ে দেব তাহলে। হ্যাঁ, আমার ফেসবুক পেজ আছে শাওন মীর, এবং আমার ওয়েবসাইট হচ্ছে shaunmeer.com। ওকে, এই তো এখানে আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব। আমি ভালো ভালো কাজ করবে, রাইট? সো তারা শিখতে চাইলে তোমার সাথে তো যোগাযোগ করতেই পারবে। হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করতে পারে, এবং আমার পেজ আছে শাওন মীর, এবং আমার ওয়েবসাইট আছে shaunmeer.com, যেখানে আমার কোর্স আছে, এখান থেকে করতে পারে। আসলে এখন এই কোর্স করা বা এই রিসোর্সগুলো খুবই অ্যাভেলেবেল, বাট আমি যখন শিখছি ব্যাপারটা, তখন এই বাংলা রিসোর্স ছিল না ভাই, বাংলা রিসোর্স ছিল না, এবং তখন ইংলিশের রিসোর্স অ্যাভেলেবেল ছিল, যেগুলো আমার শিখতে অনেক কষ্ট হয়েছে, কারণ আমি তো ভাই ইংলিশ, আমি বলছি ইংলিশে বলছিলাম, তো আমার শিখতে খুবই প্যারা খাইছি। আর এখন তো ধরেন অনেকেই ট্রেন আপ করাচ্ছে, শিখতেছে। লাস্ট 3 বছরে সাইবার সিকিউরিটি ফিল্ডে এত বাড়ছে, আপনি ভাবতে পারবেন না। এবং একটা কথা আমি লাস্ট বলে যাচ্ছি, আপনি ধারণা করতে পারবেন না যে অনলাইন থেকে কত টাকা আর্ন করা যায়, আপনি ধারণাই করতে পারবেন না যে অনলাইন থেকে আমরা কত টাকা আর্ন করতে পারি। আমাদের শুধু গোলটা ফিক্স থাকতে হবে যে আমরা কোথায় কাজ করব, কি নিয়ে কাজ করব, আমাদের একদম কোন সেক্টরে কাজ করব সেটা আমাদের মাথায় ক্লিয়ার থাকতে হবে, এটাই কাজ করব। আপনি ধারণা করতে পারবেন আপনি কত টাকা আপনি আর্ন করতে পারবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এরকম হালাল রিজিকে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ যার জন্য যেটা আল্লাহ রিজিক রাখছে তার জন্য সেটা সে সহজ করবেনই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাঙ্কস ফর কামিং, এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।